একজন সফল কোটিপতি ব্যবসায়ী হঠাৎ তার গরিব পরিচারিকাকে নিজের বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার লুকিয়ে খেতে দেখে ফেললেন। প্রথম দর্শনে এটি একটি তুচ্ছ এবং লজ্জাজনক আচরণ বলে মনে হয়েছিল, কিন্তু এর পেছনের সত্য সেই কঠোর হৃদয়ের মানুষটিকে নিস্তব্ধ করে দিল এবং তিনি অনুশোচনায় নিজের হাঁটু গেড়ে বসতে বাধ্য হলেন। তার চোখে জল এসে গেল। চিকেনের একটা ঠান্ডা টুকরো, একজোড়া ভীত দৃষ্টি আর এক বুক ফাটানো রহস্য, যা সেই পুরো পরিবারকে চিরতরের জন্য বদলে দিল। আসলে কি হয়েছিল? সেই সহায়িকা কেন এমন করেছিলেন এবং কোন বিষয়টি শহরের সবচেয়ে শক্তিশালী মানুষটিকে এইভাবে নির্বাক ও আবেগপ্রবণ করে তুলল? বুক বেঁধে এই গল্পটি শুনুন, কারণ এটি আপনার চোখে জল এনে দেবে। দুপুরের সময় সেই শান্ত রান্নাঘর, যেখানে হাবেলির সবাই দুপুরের খাবারের পর নিজের নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গিয়েছিল। দেয়াল ঘড়ির টিকটিক শব্দ জানলা দিয়ে আসা রোদের ঝিলিকের সাথে মিশে যাচ্ছিল, যা ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে থাকা সেই বাসনগুলোর ওপর পড়ছিল, যেগুলো এখনও পরিষ্কার করা বাকি ছিল। লতা সেখানেই শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি চিকেন কারির প্লেটটির ওপর জমেছিল, যা তার দুই ছোট মালিক একটু আগেই খেয়েছিল। সেই প্লেটে চিকেনের 3টি টুকরো বেঁচেছিল, যার মধ্যে একটি অর্ধেক খাওয়া ছিল। সে সাবধানে এদিক ওদিক তাকালো, তারপর এগিয়ে এলো। তার হাত কাঁপছিল। সে একটি আস্ত টুকরো তুলে নিল এবং সেটির দিকে এমনভাবে তাকালো যেন সেটি কোনো পেট ভরা খাবারের চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু। সে সেটি তখনই খেল না, বরং সেই টুকরোটিকে একটি ছোট চীনামাটির প্লেটে রাখল এবং রান্নাঘরের সেই কোণে গিয়ে বসল, যেখানে রোদ পৌঁছচ্ছিল না। সে তার 2 হাত জোর করে নিল, যেন সে কোনো অদৃশ্য শক্তিকে ধন্যবাদ জানাচ্ছিল। সে নিজের চোখ বন্ধ করল, একটি দীর্ঘশ্বাস নিল এবং তারপর ধীরে ধীরে সেটি খেতে লাগল, যেন তার ভয় ছিল যে যদি সে দ্রুত খেয়ে ফেলে তবে তার স্মৃতিগুলো আবছা হয়ে যাবে। আপনি এটা খেয়ে নিন, আমার খিদে নেই। হঠাৎ একটি ছোট বাচ্চার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, যাতে লতা চমকে গেল এবং তার হাত থেকে প্লেটটি পড়ে যেতে যেতে বেঁচে গেল। সে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাল। ও আরব ছিল, মালিকের যমজ ছেলেদের মধ্যে একজন। সে তার থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল। তার হাতে নীল রঙের একটি প্লাস্টিকের চামচ ছিল। তার বড় বড় গোল চোখ লতাকে দেখছিল, কোনো বিস্ময় ছাড়া, কোনো ভয় ছাড়া। তার দৃষ্টিতে কেবল এক কোমলতা এবং সহানুভূতি ছিল। বেটা, তুমি এখনও ঘুমাওনি? লতা তোতলাতে তোতলাতে বলল। আমি দেখলাম যে আপনি খাবার খাননি। আপনার কি খুব খিদে পেয়েছে? লতা দ্রুত মাথা নেড়ে চিকেনের প্লেটটি নিজের পিঠের পেছনে লুকানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আরব এগিয়ে এলো এবং ডাইনিং টেবিল থেকে চিকেনের আরও একটি টুকরো তুলে তার প্লেটে রেখে দিল। আমার মাও প্রায় এমনটাই করতেন। তিনি আমাদের খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার খেতেন আর বলতেন যে বাচ্চাদের খেলে দেওয়া খাবার খেলে খুশি পাওয়া যায়। আপনি কি খুশি? আরবের এই শব্দগুলো লতার গলা বুঝিয়ে দিল। এর আগে যে সে কিছু উত্তর দিতে পারত, ঘরের দরজা দিয়ে ঈশান বেরিয়ে এলো। তার চোখ এখনও ঘুমে ভরা ছিল আর চুলগুলো এলোমেলো ছিল। যখন সে নিজের ভাই আর লতাকে রান্নাঘরে দেখল, তখন সে নিজের চোখ ডলতে ডলতে ধীরে করে জিজ্ঞাসা করল, মা? হঠাৎ ওখানকার পরিবেশ যেন জমে গেল। লতা ঈশানের দিকে তাকালো, তার চোখ ভেজা ছিল। না বেটা, আমি তো লতা। ঈশান কোনো উত্তর দিল না। সে এগিয়ে এলো এবং লতার কোমরে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরল, ঠিক যেমন সে কয়েক বছর আগে নিজের মা অঞ্জলিকে জড়িয়ে ধরত। সে নিজের মুখ তার পেটের সাথে ঠেকিয়ে দিল এবং ধীর গলায় বলল, মা, এবার আমাদের ছেড়ে যেও না। লতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল এবং 2 বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে ধরল। তার হৃদয়ের ভেতর যেন কিছু ভেঙে গিয়েছিল, সেই অনুভূতি যাতে কষ্টও ছিল আবার আরামও ছিল। তারও নিজের একটি সন্তান ছিল। সেও প্রতিদিন মা শব্দ শুনত। আজ সেই আওয়াজ আবার শোনা গেল, সেই বাচ্চাদের থেকে যারা তার নিজের রক্তের ছিল না, কিন্তু তাও তারা এত নিজের কেন মনে হচ্ছিল। অলিন্দে পায়ের শব্দ শোনা গেল এবং দরজা ধীরে করে খুলে গেল। ও অর্জুন ছিল। সে রান্নাঘরের দরজায় থমকে দাঁড়িয়ে গেল। তার সামনে এমন এক দৃশ্য ছিল যার সে কখনো কল্পনাও করেনি। তার নতুন পরিচারিকা, যার অবস্থা কিছুটা অগোছালো ছিল এবং চোখ কান্নার কারণে লাল ছিল, তার 2 ছেলেকে জড়িয়ে ধরেছিল এবং তারা দুজনে তার বুকের সাথে এমনভাবে লেপ্টেছিল যেন ওটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। অর্জুন কিছুই বলল না এবং রান্নাঘরে উপস্থিত সেই 3 জনের অর্জুনের উপস্থিতির কথা অনুভবও হল না। সে চুপচাপ পেছনে সরে এলো এবং দরজা ততটাই কোমলতার সাথে বন্ধ করে দিল।
যেমনভাবে তার স্ত্রী তার জীবন থেকে নিঃশব্দে চলে গিয়েছিল, কোনো শব্দ না করে, পেছনে কেবল একটি নিস্তব্ধতা ছেড়ে গিয়ে। সেই সন্ধে পূজাঘরে, যেখানে তার স্ত্রীর ছবি এখনও পরিপাটি করে রাখা ছিল, অর্জুন একটি ধূপকাঠি জ্বালাল। গত 2 বছর ধরে সে এই ঘরে আসেনি। এই ঘরটি ধুলোয় ভরা এবং ততটাই ঠান্ডা ছিল যতটা তার নিজের হৃদয়। সে কোনো প্রার্থনা করল না, সে কাঁদল না, সে কোনো প্রশ্নও করল না, শুধু ধীরে করে ফিসফিস করে বলল, তুমি জানো বাচ্চারা আজ ওই পরিচারিকাকে মা বলে ডেকেছে। ধূপকাঠির সেই শিখা যেন কোনো প্রতিক্রিয়ায় কেঁপে উঠল। সে নিচে বসে পড়ল এবং সে একটি কাঠের বাক্স বের করল, যা অনেক সময় ধরে বন্ধ ছিল। তার ভেতরে একটি গলার হার এবং প্রথম জন্মদিনের একটি কার্ড রাখা ছিল। সাথে তাদের প্রথম পারিবারিক ছবিও ছিল, যাতে সে, তার স্ত্রী এবং তার 2 নবজাতক ছেলে ছিল। সে সেই ছবিটি উল্টে দেখল, যার পেছনে বাঁকা হাতের লেখায় কিছু শব্দ লেখা ছিল। যদি আমার কিছু হয়ে যায়, তবে এমন কোনো মহিলাকে আসতে দিও যে আমার থেকেও ভালো করে আমাদের বাচ্চাদের ভালোবাসতে পারে। অর্জুন, ওদের একাকিত্বে বড় হতে দিও না। সেই পুরো রাত অর্জুন ঘুমাতে পারল না। সে বারান্দায় বসে পাতার ভেতর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার সরসর শব্দ শুনতে থাকল। তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি ছিল। এটি হিংসে ছিল না, এটি সন্দেহ ছিল না, বরং এটি অন্য কিছু ছিল, কিছু খুব অনন্য, যা তার অন্ধকার হৃদয়, যাকে সে বছরের পর বছর বন্ধ করে রেখেছিল, আলোর একটি রশ্মি প্রবেশ করছিল। পরের দিন সকালে যখন লতা আঙিনায় ঝাড়ু দিচ্ছিল, অর্জুন পেছন থেকে ধীরে করে বলল, কান, বাচ্চারা তোমাকে মা ডাকছিল। লতা হঠাৎ চমকে গেল এবং পেছনে ফিরল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। মাফ করবেন স্যার, হয়তো বাচ্চাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। অর্জুন তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মাফি চাওয়ার দরকার নেই, আমি রেগে নেই, আমি শুধু এটা জানতে চাই যে তুমি কাঁদছিলে কেন। লতা ঝাড়ুর হাতলটা শক্ত করে ধরল। এর আগে যে সে উত্তর দিতে পারত, 2 বাচ্চা ঘর থেকে বাইরে দৌড়ে এলো। তাদের প্রত্যেকের হাতে কাগজের একটি টুকরো ছিল, যার ওপর কিছু আঁকাবাঁকা রেখা টানা ছিল। লতা কাকি দেখুন, আরব খুশিতে চিৎকার করে উঠল, আমি আপনার ছবি এঁকেছি, আপনি ঘুড়ির মতো উড়ছেন। মা বলতেন যে যারা উড়তে পারে তারা স্বাধীন হয়। অর্জুন সেই ছবিটি দেখল। তাতে এক মহিলার আকৃতি ছিল, যার লম্বা চুল ছিল, হাত ছড়ানো ছিল এবং তার পেছনে 2টি বাচ্চা হাসছিল। লতার চোখে আবার জল এসে গেল, কিন্তু এবার সে হাসছিল। কিছু জিনিস শব্দের মুখাপেক্ষী হয় না, যেমন সেই বাবার দৃষ্টি যে নিজের স্ত্রীকে হারিয়েছিল, সেই বাচ্চাদের আলিঙ্গন যারা মায়ের অভাব বোধ করত, আর সেই মহিলার সাহস যে নিজের সবকিছু হারিয়ে ফেলার পরও আর একবার কাউকে ভালোবাসার সাহস জুটিয়েছিল। কোথাও না কোথাও পরিবেশে আবার চিকেন কারির সেই গন্ধ মিশেছিল, কিন্তু এবার এটি অপমানের গন্ধ ছিল না, বরং একটি নতুন সূচনার সুগন্ধ ছিল, যার এখনও কোনো নাম ছিল না। সেই দুপুরবেলা আকাশ খুব পরিষ্কার ছিল। গত কয়েকদিন ধরে মুম্বাইয়ে হালকা রোদ উঠেছিল আর ঠান্ডা হাওয়া বইছিল। অর্জুনে হাবেলিতে 2 যমজ বাচ্চা একটি আম গাছের নিচে বসেছিল। তাদের কাছে অনেকগুলো কাগজ, রঙিন মোম ক্রিয়ন আর সুতোর একটি পুরনো জট পাকানো লাটাই ছিল। লতা রান্নাঘরের বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিল এবং সাথে বাচ্চাদের ওপর নজরও রাখছিল। বাচ্চাদের হাসি তার কানে সঙ্গীতের মতো বাজছিল, যার ফলে তার ভেতরে এমন এক অনুভূতি জাগল, যা যতটা সুখকর ছিল ততটাই অপরিচিত। সে তো ভুলেই গিয়েছিল যে খুশি এত ছোট আর সহজও হতে পারে। সেই নিষ্পাপ হাসি, যাতে না কোনো স্বার্থ ছিল আর না কোনো ভয়। লতা কাকি, আপনি কি ঘুড়ি বানাতে পারেন? ঈশান দৌড়ে তার কাছে এলো। তার গাল রোদে লাল হয়ে যাচ্ছিল। বেটা, আমি ঘুড়ি ওড়াতে তো জানি না। ছোটবেলায় আমি শুধু গাছের পড়ে যাওয়া পাতা দিয়ে খেলতাম। সে ধীরে করে হাসল এবং বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিল। আরাফ তৎক্ষণাৎ মাঝখান থেকে বলল, পাপা বলেন যে ঘুড়ি হাওয়ার কারণে ওড়ে, আর হাওয়া হওয়ার জন্য স্বাধীন হওয়া জরুরি। আপনার কি হাওয়া চাই? লতা হেসে ফেলল। আমি এখন বুড়ি হয়ে গেছি বেটা, যদি হাওয়া চলে তবু আমি উঠতে পারব না। ঈশান তার মাথা ঝোঁকাল। তার চোখে এক চমক ছিল। কোনো ব্যাপার না, আমি আপনার জন্য ফুঁ দেব, যাতে আপনি উঠতে পারেন। সেই নিষ্পাপ কথা লতার হৃদয়কে নাড়িয়ে দিল। এই 2 বাচ্চা যতটা নিষ্পাপ ছিল ততটাই সংবেদনশীল ছিল। এই বয়সে তাদের কেবল খেলা, খাওয়া আর ঘুমানোর কথা ভাবা উচিত ছিল,
কিন্তু তাদের চোখে লতা একটি অভাব দেখতে পাচ্ছিল, একটি এমন অপূর্ণতা যাকে কেউ নাম দেওয়ার সাহস করছিল না। সেই সন্ধ্যায় যখন অর্জুন একটি মিটিংয়ের জন্য বাইরে গিয়েছিল, লতা দুই বাচ্চাকে পাশের একটি পার্কে নিয়ে গেল। ওখানে হাওয়া জোরে বইছিল। সে সাবধানে ঘুড়ির সুতো বাঁধল, তার কাঠামো ঠিক করল, আর হাসতে হাসতে বলল, ঠিক আছে, আমি আবার একটি সুন্দর ঘুড়ি বানানোর চেষ্টা করি। ছোটবেলায় আমারও স্বপ্ন ছিল যে আমার নিজের একটি ঘুড়ি থাকবে। ঈশান খুশিতে লাফিয়ে উঠল, কাকি কথা দিন। লতা মাথা নাড়ল। তারা মিলে কাগজ কাটল আর তার ওপর রং দিয়ে ছবি আঁকল। দুই বাচ্চা এত উৎসাহিত ছিল যে তাদের কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। ঘুড়ি অনেকবার উড়ল আর তারপর নিচে পড়ে গেল। সুতো বারবার জট পাকিয়ে যাচ্ছিল। প্রতিবার যখন ঘুড়ি পড়ত, ঈশান সেটি তোলার জন্য দৌড়াত। আরফ সুতোর লাটাই ধরে চিৎকার করত, ওড়ো, আরও উপরে ওড়ো, সুতো যেন না ছিঁড়ে যায়। লতা ওই দুইজনকে দেখল আর তার নাকে একটি জ্বালা অনুভব হলো। অনেক সময় পর তার মন এত হালকা অনুভব করছিল। তার নিজের সেই ছোট মেয়ের কথা মনে পড়ল যে কয়েক বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই ছোট মেয়েটি যার ছোট চুল ছিল আর গালে টোল পড়ত। সেও একদম ঈশানের মতো বলতো, মা, আমি আমার ঘুড়িকে উঁচুতে ওড়ানোর জন্য খুব জোরে ভু দেব। কিন্তু সেই বাচ্চাটি এখন অনেক দূরে গ্রামের মাটিতে ঘুমিয়েছিল। যখন ঘুড়ি সবচেয়ে উঁচুতে পৌঁছালো, তখন আরফ জোরে চিৎকার করল, কাকি দেখুন, ওটা উড়ছে, একদম যেন কারো ডানা আছে। লতা ধীরে করে উত্তর দিল, হ্যাঁ, যতক্ষণ আমরা সুতো ধরে থাকব, ঘুড়ি কোথাও যাবে না। আরফ তার দিকে তাকালো আর মাথা নাড়ল। আমার মাও এটাই বলতেন, কিন্তু আমার মা তো অনেক দূরে উড়ে গেলেন, হয়তো এই কারণ হাওয়া খুব জোরে ছিল। লতা থমকে গেল। সে বুঝতে পারল না যে সে কি জবাব দেবে। ওই বাচ্চাটি বড়জোর 5 বছরের ছিল, কিন্তু তার কথা বলার ঢং লতার হৃদয়কে যেন বিঁধে দিল। সে নিচে বসল আর দুজনকে নিজের কাছে টেনে নিল। বাচ্চারা, তোমরা কি জানো, কিছু লোক এই কারণে দূরে উড়ে যায় না কারণ তারা অন্য কোথাও যেতে চায়, বরং এই কারণে উড়ে যায় যাতে পেছনে রয়ে যাওয়া লোক নিজে নিজের পায়ে দাঁড়াতে শেখে। তোমার মাও হয়তো এটাই চাইতেন। দুই বাচ্চা একে অপরের দিকে তাকালো আর তারপর লতাকে খামোশি থেকে দেখল। ওখানে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। লতার ভয় হল যে হয়তো সে কিছু ভুল বলে ফেলল, কিন্তু তারপর আরব ধীরে করে হাসল। যদি এমন হয় তবে মা খুব খুশি হবে, কারণ এখন আমার একা শুতে ভয় লাগে না। লতা তার চুলে হাত বুলিয়ে দিল। তার চোখ চকচক করছিল। সেই রাতে দুই বাচ্চা জেদ করল যে তারা লতার থেকে গল্প শুনেই শোবে। সে সংকোচের কারণে মানা করতে চাইছিল, কিন্তু তাদের নিষ্পাপ দৃষ্টিকে সে এড়াতে পারল না। সে বিছানার ধারে বসে পড়ল আর শোনাতে লাগল। অনেক সময় আগের কথা। একটি ছোট ঘুড়ি ছিল যার সুতো ছিঁড়ে গিয়েছিল। সে খুব ভয় পেয়ে গিয়েছিল যে সে না জানি কোথায় উড়তে উড়তে চলে যাবে। একদিন সে হাওয়া পেল। হাওয়া বলল, যদি তুমি বাড়ি ফিরে যেতে চাও, তবে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে কেউ সুতোর অন্য প্রান্ত ধরে আছে। ঘুড়ি তার কথা মানল, আর সে এখানে ওখানে ঘুরে বেড়ানোর বদলে হাওয়ার দিশায় উঠতে লাগল। আর তারপর একদিন সে অনুভব করল যে সুতো কোনো খুব কোমল আর গরম হাত ধরে রেখেছে, একদম একটি ছোট বাচ্চার হাতের মতো। তখন ঘুড়ি বুঝতে পারল যে সে নিজের বাড়ি ফিরে এসেছে। দুই বাচ্চার চোখ পুরোপুরি খোলা ছিল। ঈশান ধীরে করে জিজ্ঞাসা করল, তাহলে কি হাওয়া সবসময় ঘুড়ির সাথে ছিল? লতা হাসল, হ্যাঁ, একদম, কারণ হাওয়া সেই লোকগুলোই হয় যাদের আমরা দেখতে তো পাই না, কিন্তু তারা সবসময় আমাদের আশেপাশে থাকে। আরফ চাদর গায়ে দিয়ে ঘুম জড়ানো গলায় বলল, লতা কাকি, আপনি পাপার থেকেও ভালো গল্প শোনান। সেই নিষ্পাপ কথা লতাকে আবেগপ্রবণ করে তুলল। সে উঠতে চাইছিল, কিন্তু ঈশান তার হাত ধরে আটকে দিল। এখানেই থাকুন না, আমাদের অন্ধকারে ভয় লাগে। লতা ইতস্তত করল। সে ঘরের কোণের দিকে তাকালো, যেখানে তারার আকারের নাইট ল্যাম্প ধীর হলুদ আলো ছড়িয়ে দিচ্ছিল। সে জানত যে এই বাচ্চারা সারা রাত লাইট জ্বালিয়ে রাখত। এই জন্য নয় যে তাদের ভূতে ভয় লাগত, বরং এই জন্য কারণ তাদের সেই কালো রাতের স্মৃতিদের ভয় লাগত, যখন তাদের মা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সে ওই দুইজনের নধর হাত নিজের হাতে নিল, যা খুব গরম আর আরামদায়ক ছিল। যখন তাদের নিঃশ্বাস গভীর আর স্থির হয়ে গেল, তখন সে ওপরের ছাদের দিকে তাকাল। একটি চোখের জল চুপিসারে তার বালিশে পড়ে গেল। অলিন্দে দরজার বাইরে অর্জুন খামোশ দাঁড়িয়েছিল। সে পুরো গল্পটি শুনেছিল।
সে লতার কোমল কণ্ঠস্বর নিজের বাচ্চাদের নিঃশ্বাসে মিশে যেতে শুনেছিল। সে তো ভুলেই গিয়েছিল যে তার স্ত্রীর চলে যাওয়ার আগে এই বাচ্চারা কত হাসত। সে সেই অনুভূতিকেও ভুলে গিয়েছিল যে প্রতি রাতে গল্প শোনানো বাড়ি কেমন হয়। সে নিজের হাতে ধরা ফোনটি শক্ত করে চেপে ধরল, যার স্ক্রিনে তার স্ত্রীর পুরনো ছবি জ্বলজ্বল করছিল। সেই ছবির মহিলাই আগে গল্প শোনাতেন, আজ অন্য কেউ তার জায়গায় এই কাজ করছিল। কিন্তু না জানি কেন অর্জুনের খারাপ লাগছিল না, সে কেবল কৃতজ্ঞতা অনুভব করছিল। পরের দিন সকালে অর্জুন রোজকার মতো তাড়াতাড়ি কাজে গেল না। সে রান্নাঘরে পৌঁছাল, যেখানে লতা নাস্তা তৈরি করছিল। দুই বাচ্চা টেবিলে বসে উৎসাহের সাথে অপেক্ষা করছিল। টেবিলে সাধারণ ডালিয়া, অমলেট আর কিছু কিমা রাখা ছিল, সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। সুপ্রভাত পাপা, ঈশান চিৎকার করে উঠল। পাপা, কাল লতা কাকি আমাদের খুব ভালো গল্প শুনিয়েছেন। আরবও নিজের কথা জুড়ল। লতা লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে নিল। জি স্যার, কাল বাচ্চাদের ঘুম আসছিল না তো আমি। অর্জুন তার কথা মাঝপথেই কেটে দিল। তার গলার স্বর গম্ভীর কিন্তু মধুর ছিল। কোনো ব্যাপার না, আপনাকে ধন্যবাদ। সে টেবিলে একটি চেয়ার টেনে বসে পড়ল আর পুরো পরিবার একসাথে মিলে নাস্তা করল। এটি একটি এমন জিনিস ছিল যা করার কথা সে তার স্ত্রীর মৃত্যুর পর কখনো ভাবেনি। হাবেলির পুরনো পাচক দেবিকাকি দূর থেকে এসব দেখলেন আর হাসলেন। তিনি মালি রমেশ কাকাকে ধীরে করে বললেন, অনেক সময় পর এই ঘরে বাসনের সাথে সাথে হাসির আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে। সেই দুপুরে হঠাৎ বৃষ্টি হতে লাগল। লতা ব্যালকনির দিকে দৌড়ে গেল যাতে কাপড় তুলতে পারে। সে দেখল যে দুই বাচ্চা লিভিং রুমে চিন্তিত। তাদের হাতে ঘুড়ির সেই সুতো ছিল যা পুরোপুরি ভিজে গিয়েছিল। সে ওখান থেকেই আওয়াজ দিল, বেটা, এটা এখানে নিয়ে এসো, আমি এটা শুকিয়ে দেব। ঈশানের মুখ শুকিয়ে গেল। কাকি, ঘুড়ি ভিজে গেছে, এটা কি কাল আবার উঠতে পারবে? লতা হাঁটুর উপর ভর দিয়ে বসে সাবধানে সুতোটিকে টেবিলের ওপর রাখল। একদম উড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সুতো ছিঁড়ে যায়নি। বাচ্চাটি তাকে দেখল আর নিজের ঠোঁট কুঁচকে জিজ্ঞাসা করল, যদি সুতো ছিঁড়ে যায় তবে কি আমরা ওটা আবার জুড়তে পারি? লতা মাথা নাড়ল। হ্যাঁ, একদম জুড়তে পারি, শুধু হার মানা উচিত নয়। অর্জুন নিজের অফিসের ঘর থেকে বাইরে বের হল এবং সেই দৃশ্যটি দেখল। জানলা থেকে আসা আলো লতার মুখে পড়ছিল, যা ক্লান্ত তো ছিল কিন্তু মমতায় ভরা ছিল। সে অনুভব করল যে দুনিয়াতে কিছু জিনিস এমন হয় যা টাকা দিয়ে কেনা যায় না, যেমন নিঃস্বার্থ দয়া আর সত্য প্রেম। সেই রাতে যখন সবাই শুয়ে পড়ল, অর্জুন নিজের অফিসে একা বসেছিল। সে একটি ফাইল বের করল আর তার নজরে একটি ইস্তফাপত্র পড়ল, যা সে এখনও সাইন করেনি। সে হঠাৎ দুটি দুনিয়ার মধ্যে সংঘাত অনুভব করল। একদিকে তার নাম, যশ, ক্ষমতা আর কোটি কোটি টাকার কন্ট্রাক্ট ছিল, আর অন্যদিকে একটি সাধারণ খাবার, শান্তিতে ঘুমিয়ে থাকা তার দুই বাচ্চা আর সেই মহিলা যেই ঠান্ডা হাবেলিকে আবার বাড়ি বানিয়ে দিয়েছিল। সে দীর্ঘ শ্বাস নিল। টেবিলে হাওয়ার ঝাপটায় বাচ্চাদের বানানো একটি ছবি পড়ে গেল। সেই কাগজে 4 জনের ছবি আঁকা ছিল, মামি, পাপা, দুই বাচ্চা আর একটি উঁচুতে ওড়ান্ত ঘুড়ি। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল আর ঠান্ডা হাওয়া বইছিল। কোণে রাখা সেই ঘড়িটি এখনও ভেজা ছিল, কিন্তু সুরক্ষিত ছিল। তার সুতোটা এখনও ছেড়েনি, এবং কোথাও না কোথাও প্রতিটি মানুষের মনের ভেতরে আরেকটি সুতো নতুন করে জুড়ে যাচ্ছিল, ধীরে ধীরে কিন্তু মজবুতভাবে। এমন এক অলৌকিক ঘটনার মতো যা যে এখনও সম্ভব হতে পারে তা কারোর বিশ্বাস ছিল না। সেই সকালে লতা প্রতিদিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠেছিল। সে গরম চা তৈরি করল এবং ট্রেতে করে অর্জুনের অফিসের ঘরে নিয়ে গেল। গতরাতে হালকা বৃষ্টি হয়েছিল, যার ফলে বাতাসে থাকা শীতলতা তার মনকে কিছুটা শান্ত করে দিয়েছিল। সে বুঝতে পারছিল না সেই অনুভূতিটা আসলে কী ছিল, কিন্তু সেই বস্তির পুরনো ভাড়ার ঘরে জেগে ওঠার থেকে এটি ছিল অনেক আলাদা, যেখানে সে প্রায়ই খিদে আর তার মৃত মেয়ের স্মৃতিতে যন্ত্রণায় কাতর থাকত। অফিসের দরজাটা একটু খোলা ছিল। অর্জুন এখনও ল্যাপটপের সামনে বসেছিল। ঘুমের অভাবে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। চায়ের সোদা গন্ধ ছড়িয়ে পড়া পর্যন্ত সে লতার আসার কথা টেরই পায়নি। আপনি কি চা বানিয়েছেন? সে ভারী গলায় জিজ্ঞেস করল। জি, আমার মনে হলো সকালে বেশ ঠান্ডা, তাই হয়তো আপনার এটার প্রয়োজন হবে। লতা ট্রেটা ধীরে ধীরে টেবিলের ওপর রেখে বলল। অর্জুন মাথা নাড়াল, কিন্তু কিছু বলল না। সে খুব মন দিয়ে অর্থ বিভাগের ত্রৈমাসিক রিপোর্ট দেখছিল।
সম্প্রতি ঘটে যাওয়া একটি বিবাদের কারণে কোম্পানির সুনামের ক্ষতি হয়েছিল এবং দুটো বড় চুক্তি হাতছাড়া হয়ে গিয়েছিল, যার কারণে তার উপর অনেক চাপ ছিল। যদিও তার মুখে সবসময়কার মতো সেই কঠোরতা বজায় ছিল। লতা নিঃশব্দে পিছন ফিরে যেতে লাগল যাতে তাকে বিরক্ত না করে, কিন্তু তখনই সে অর্জুনের গলা শুনতে পেল। আপনার কি মনে হয় আমি একজন খারাপ বাবা? এই হঠাৎ করা প্রশ্নটা তাকে থমকে যেতে বাধ্য করল। সে বুঝতে পারল না কী উত্তর দেবে। সে শুধু ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকাতে লাগল। যে মানুষটা এত কঠোর ছিল, যে মনে হতো পুরো প্রাসাদের মতো বাড়িটা জমে পাথর হয়ে যেত, আজ সে নিজের ভেতরের নীরবতার মাঝে বসে এক গভীর প্রশ্ন করছিল। কোনো মা বাবাই পুরোপুরি আদর্শ হন না অর্জুন সাহেব, সে কোমল স্বরে উত্তর দিল। কিন্তু বাচ্চারা যখন আপনাকে দেখে তখন হাসে, তারা প্রতি সন্ধ্যায় আপনার অপেক্ষা করে। এটা কি প্রমাণ করার জন্য যথেষ্ট নয়? অর্জুন ম্লান হেসে বলল, আমার স্ত্রী চলে যাওয়ার আজ 2 বছর হলো। আমি জানি না সেই সময় আমার বাচ্চারা কিভাবে বড় হলো। আমি শুধু কাজ করা আর টাকা উপার্জন করতে জানতাম। কিন্তু যত বেশি আমি উপার্জন করতে থাকলাম, ততই নিজেকে বাচ্চাদের থেকে দূরে অনুভব করতে শুরু করলাম। লতা এগিয়ে গিয়ে সামনের চেয়ারে বসল। আমিও আমার সন্তান হারিয়েছি, এবং সেই পুরো সময়টা শুধু এটাই ভাবতাম যে যদি আমি কিছু পরিবর্তন করে আমার মেয়ের মুখ থেকে আর একবার মা শব্দটা শুনতে পেতাম। সেখানে নিস্তব্ধতা নেমে এলো। শুধু দেওয়াল ঘড়ির টিকটিক আর জানলার ফাঁক দিয়ে আসা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। কিছু জিনিস এমন থাকে যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু আপনি যদি চান তবে আবার নতুন করে শুরু করতে পারেন। সময়ের সাথে সব হারিয়ে ফেলার থেকে এটাই ভালো। অর্জুন তার চোখ বন্ধ করল এবং চেয়ারের ওপর গা এলিয়ে দিল। কয়েক মাসের মধ্যে এই প্রথমবার সে নিজেকে কোনো শক্ত মূর্তির মতো করে রাখেনি। সেই সংক্ষিপ্ত আলোচনার পর অর্জুন তার কিছু ছোট অভ্যাস বদলাতে শুরু করল। সে তার 2 সন্তানের সাথে প্রাতরাশ করতে শুরু করল এবং নিজের ফোন একপাশে সরিয়ে রাখত। যখন সে টেবিলে বসত, তখন সে তাদের স্কুলের কথা শুনত এবং এটাও শুনত যে তারা লতা কাকিমার সুপারম্যানের মতো উড়ে যাওয়ার ছবি কিভাবে আঁকছে। এক ছুটির দিনের সন্ধ্যায় সে বাচ্চাদের সাথে বাড়িতে পিৎজা বানানোর সিদ্ধান্ত নিল। লতা অবাক হয়েছিল, কিন্তু তাও সে প্রস্তুতিতে সাহায্য করল। টেবিলের চারধারে ময়দা ছড়িয়েছিল, হাতে চিজ লেগেছিল, কিন্তু বাচ্চাদের হাসির শব্দ চারদিকে প্রতিধ্বনি হচ্ছিল। ঈশান পিৎজার বেস বানাচ্ছিল, আরব সসেজ কাটছিল, এবং অর্জুনের মতো বড় ব্যবসায়ী তুলসী পাতা দিয়ে হৃৎপিণ্ডের আকার বানানোর চেষ্টা করছিল, যা খুব একটা সুন্দর হয়নি, কিন্তু তার মধ্যে সততা ছিল। লতা এই দৃশ্য দেখল এবং তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে অনুভব করল যে খুশি কোনো বড় বিষয় নয়, শুধু এই রকম কিছু মুহূর্তই যথেষ্ট। কিন্তু সবাই এই পরিবর্তন দেখে খুশি ছিল না। একদিন অর্জুনের পুরনো সহকারী মায়া রান্নাঘরে এলো যখন লতা বাচ্চাদের জন্য ফল কাটছিল। তুমি এখানে কি করছো? মায়ার গলা ছিল শীতল এবং তীক্ষ্ণ। লতা চমকে পিছনে ফিরল। আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি, সে উত্তর দিল। তোমার কি মনে হয় তুমি কে যে সব বিষয়ে নাক গলাচ্ছ? যবে থেকে তুমি এসেছ সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। সাহেব আগে কখনো রান্নাঘরের মুখ দেখেননি, আর এখন উনি পাগলের মতো পিৎজার ময়দা মাখছেন। তুমি কি মনে করো তুমি খুব যোগ্য? লতা নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করল এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। আমি শুধু আমার কাজ করছি। যদি কিছু ভুল হয়ে থাকে তবে আপনি অর্জুন সাহেবের সাথে কথা বলতে পারেন। আমাকে কি বলার দরকার আছে? মায়া গলার স্বর নিচু করে তার কাছে এগিয়ে এলো। তুমি কি মনে করো আমি জানি না? তুমি এই বাচ্চাদের ব্যবহার করে তাদের ভোলানোর চেষ্টা করছো। তুমি সত্যিই খুব ধূর্ত। লতার চোখ রাগে ভরে গেল। আমি এই বাচ্চাদের ভালোবাসি কারণ তাদের মমতার প্রয়োজন, কোনো স্বার্থের জন্য নয়। আপনি আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু বাচ্চাদের প্রতি আমার ভালোবাসাকে অপমান করবেন না। ঠিক সেই সময় অর্জুন ভেতরে এলো। সে প্রায় সব কথা শুনে ফেলেছিল। মায়া, তার গলা ছিল ইস্পাতের মতো শীতল। এখনই নিজের অফিসে যাও, আমাদের একান্তে কথা বলতে হবে। মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে বিড়বিড় করে বলল, আমি তো শুধু আপনার চিন্তা করছিলাম। সে ঠোঁট উল্টে বলল, নাকি তোমার এই চিন্তা হচ্ছে যে আমি সেটা দেখে ফেলেছি যা তুমি লুকোনোর চেষ্টা করছো? সহকারী তার মাথা নিচু করল এবং রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে গেল। অর্জুন লতার দিকে তাকালো, তার দৃষ্টি নরম হয়ে এসেছিল। তোমার কোনো সাফাই দেওয়ার প্রয়োজন নেই। আমার বিশ্বাস আছে যে বাচ্চাদের তোমাকে মা বলার কোনো না কোনো অকাট্য কারণ নিশ্চয়ই আছে। লতা চুপ করে রইল। সে জানত না যে তার খুশি হওয়া উচিত নাকি ভীত অনুভব করা উচিত। সব কিছু খুব দ্রুত বদলে যাচ্ছিল। তার ভয় হচ্ছিল পাছে তার আবেগ নিজের সীমা পার না করে দেয়। সে এখানে একজন পরিচারিকা হিসেবে এসেছিল, কিন্তু অন্য কিছু হয়ে উঠছিল। সেই রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ল,
লতা বারান্দায় একা বসেছিল। সে তারাময় আকাশের দিকে তাকাল। তার মন বিভ্রান্ত ছিল। বাতাস গাছেদের সাথে ধাক্কা খেয়ে ফিসফিস করছিল। হঠাৎ সে নিজের পকেট থেকে সেই ছোট হারটা বের করল, যা তার মেয়ের মৃত্যুর পর তার কাছে থাকা একমাত্র স্মৃতি ছিল। সে সেটা নিজের হাতে শক্ত করে ধরল। বেটা, মা শুধু একটা আশ্রয় চেয়েছিল, আর একটা পরিবারের স্বপ্ন দেখার সাহস আমার নেই। তার পিছন থেকে অর্জুন বেরিয়ে এলো। তার হাতে গরম দুধের 2টো গ্লাস ছিল। আমি আপনার জন্যও দুধ বানিয়েছি, আপনারও বিশ্রাম নেওয়া উচিত। সে গ্লাস নিল এবং মাথা নাড়ল। তারা অনেকক্ষণ কোনো কথা না বলে বসে রইল। শেষে অর্জুন বলল, লতা, যদি কোনোদিন তুমি এখান থেকে চলে যেতে চাও, তবে দয়া করে আমাকে আগে জানিও। লতা তার দিকে ফিরল। সে অবাক হয়েছিল। আপনি এমন কেন বলছেন? কারণ আমি চাই না বাচ্চারা আর একজন মানুষকে হারাক, এবং এইবার এই কারণ আমি তাকে আটকাতে পারিনি। তার হৃদয়ের কোনো এক কোণেও একটা সুতো তৈরি হতে শুরু করেছিল, বাধার জন্য নয়, বরং সেই ক্ষতগুলোকে জুড়ে দেওয়ার জন্য, যা সেই বাচ্চাদের, সেই একাকী বাবার এবং লতার নিজের ভেতরে ছিল, এবং হয়তো এইবার সুতোটা ছিঁড়বে না। শনিবার সকালে জানলার উঁচু কাঁচ দিয়ে হালকা রোদ চুঁয়ে আসছিল। 2 যমজ বাচ্চা লিভিং রুমে এদিক ওদিক দৌড়াচ্ছিল। তাদের হাতে পুরনো রঙিন কাগজের টুকরো ছিল। লতা আলমারির ধুলো ঝাড়ছিল যখন সে আরবের গলা শুনতে পেল, লতা কাকিমা, স্টোররুমে মায়ের একটা পুরনো বাক্স পেয়েছি। লতা হঠাৎ ফিরল। বাচ্চাটা একটা ধুলোমাখা কাঠের বাক্স তুলে ধরেছিল, যার তালাটা পুরনো হয়ে গিয়েছিল। ঈশান পাশেই উৎসাহের সাথে দাঁড়িয়েছিল। পাপা আমাদের স্টোররুমে যেতে বারণ করেছিলেন, কিন্তু আমরা সেখানে একটা বিড়ালকে লুকিয়ে থাকতে দেখে ভেতরে চলে গিয়েছিলাম। লতা তাদের বকতে চেয়েছিল, কিন্তু যখন সে বাক্সটা দেখল, তখন তার ভেতরে এক অদ্ভুত অনুভূতির উদয় হল। সেটা গাঢ় রঙের একটা ছোট বাক্স ছিল, যার ওপর ফুলের নকশা করা ছিল। তার মনে পড়ল তার গ্রামেও তার কাছে ঠিক এই রকম একটা বাক্স ছিল, যেখানে সে তার মেয়ের ছবি আর হাতে তৈরি সুতো রাখত। লতা হাঁটু গেড়ে বসল এবং কোমল স্বরে বলল, একটু আমাকে দেখতে দাও, কিন্তু তোমরা দুজনে কথা দাও যে মায়ের জিনিস এদিক ওদিক ছড়াবে না, বুঝলে? 2 বাচ্চা একসাথে বলল, কথা দিলাম। সে ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। একটা হালকা সুগন্ধ এলো, পুরনো পাউডার আর স্মৃতির গন্ধ। ভেতরে কিছু ছবি ছিল, হলদে হয়ে যাওয়া কার্ড ছিল, এবং একটা রূপোর হার ছিল, যার লকেটটা হৃৎপিণ্ডের আকারের ছিল, এবং তার ওপর আরব ঈশান খোদাই করা ছিল। বাক্সের নিচে একটা ভাঁজ করা কাগজের টুকরো ছিল। লতা সেটা কাঁপানো হাতে খুলল। তার উপর বাঁকা এবং কোমল হাতের লেখায় লেখা ছিল, আমার বাচ্চাদের বাবার জন্য। যদি কোনোদিন আমি না থাকি, তবে এই বাক্সটা সামলে রেখো। এর মধ্যে আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো আছে। বাচ্চাদের বলো যে তাদের মা তাদের কতটা ভালোবাসত। সে একটা দীর্ঘ শ্বাস নিল। যখন আলো সেই হারের লকেটের ওপর পড়ল, তখন লতার হৃৎপিণ্ড হঠাৎ যেন থেমে গেল, কারণ সেই হারটা ঠিক তেমনই ছিল, যেমনটা সে বহু বছর আগে তার মেয়েকে পরিয়েছিল। সেই একই কারুকাজ, সেই একই লেখা। সেই সময় সে সেটা একটা ছোট বাজার থেকে বানিয়েছিল, যার এক পাশে মেয়ে আর অন্য পাশে মা খোদাই করা ছিল। লতা সেখানেই মেঝের ওপর বসে পড়ল এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগল। লতা কাকিমা, আপনার কি হয়েছে? ঈশান তার বড় বড় চোখে জিজ্ঞেস করল। কিছু না বেটা, সে হাসি মুখে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছল। শুধু এটা খুব সুন্দর তাই। 2 বাচ্চা তার আছে বসে পড়ল এবং বাক্সের জিনিসগুলো দেখতে লাগল। আরব ধীরে ধীরে বলল, কাকিমা, মাও ফুল খুব পছন্দ করতেন। প্রতি বছর উনি আলমারির উপর ফুলের ছবি লাগাতেন। আপনি কি জানেন, মা বলতেন যে যখন ফুল ফোটে তখন ঘরে খুশি আসে। লতা বিষণ্ণ মনে হাসল। আমার বিশ্বাস তোমার মা তোমাদের শুনতে পাচ্ছেন। সেই মুহূর্তেই লিভিং রুমের দরজা খুলল এবং অর্জুন বাইরে এলো। সে তার জামার হাতা গুটিয়ে রেখেছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু এই দৃশ্য দেখে তার দৃষ্টি নরম হয়ে গেল। সে কাছে এলো এবং কোমল স্বরে জিজ্ঞেস করল, বাচ্চারা, তোমরা এই বাক্সটা কোথায় পেলে? স্টোর রুমে পাপা, ঈশান বলল। লতা কাকিমা এটা খুলতে আমাদের সাহায্য করেছেন। অর্জুন সেই বাক্সটা দেখল। তার চোখ কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর সে নিচে বসে পড়ল এবং ধীরে ধীরে সেই হারটাকে হাত দিয়ে স্পর্শ করল। সেই সময় তোমার মায়ের এই জিনিসটা খুব প্রিয় ছিল। আমার মনে আছে ও বলেছিল যে যদি কখনো ফুল ফোটে আরও ওইখানে না থাকে, তবে এই হারটাকে রোদে রাখতে। ওর বিশ্বাস ছিল যে এইভাবে আমরা স্বপ্নে একে অপরের সাথে দেখা করতে পারব। লতা নিজের মাথা নিচু করে নিল। তার অর্জুনের সাথে নজর মেলানোর সাহস হল না।
তার ভয় হল পাছে সে তার কান্নার কারণে লাল হয়ে যাওয়া চোখগুলো দেখে ফেলে। যখন দুই বাচ্চা আঙিনায় খেলতে চলে গেল, তখন সেই শান্ত ঘরে শুধু দুজন বড় মানুষ রয়ে গেল। অর্জুন তার স্ত্রীর পুরনো ছবির দিকে নিস্তব্ধভাবে তাকিয়ে রইল। ছবিতে সেই যুবতী মহিলা তার দুই বাচ্চাকে কোলে নিয়ে হাসছিল। সে সাদা পোশাক পরেছিল এবং হাতে ফুলের একটা ডাল ধরেছিল। সে ধীরে ধীরে বলল, যেন নিজের সাথেই কথা বলছে, সেটাই শেষ দিন ছিল যখন আমরা একসাথে ফটো তুলেছিলাম। লতা চুপ করে রইল। অর্জুনের গলায় এমন এক শূন্যতা ছিল যা অন্য কেউ পূরণ করার সাহস করতে পারত না। কিছুক্ষণ পর লতা ধীরে ধীরে বলল, সাহেব, যদি আপনি চান তবে আমি এই বাক্সটা পরিষ্কার করে কাচের আলমারিতে রাখতে পারি। বাচ্চারা এখন ছোট, বাইরে থাকলে এটা পড়ে যাওয়ার ভয় আছে। সে মাথা নাড়ল। আপনাকে ধন্যবাদ। দুপুরে যখন সবাই ঘুমোচ্ছিল, লতা তার ছোট ঘরে একা বসেছিল। সে নিজের ব্যাগ খুলল এবং সেই পুরনো রূপোর হারটা বের করল। তারপর দুটো হারকে একে অপরের আছে রাখল। একটা সেই মৃত মায়ের আর একটা তার নিজের। সে দেখল যে দুটো রূপোর টুকরোই একদম একই রকম ছিল, যেন একই ধাঁধার দুটো অংশ। এবং সে হঠাৎ কেঁদে ফেলল। স্মৃতি তার মনে ভিড় করে এলো। সেই দিন যখন সে তার মেয়েকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেই বাচ্চাটা খুব দুর্বল আর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন যে তার তখনই অপারেশন করতে হবে, কিন্তু তার কাছে টাকা ছিল না। সে এখানে ওখানে ছুটে বেড়াল। সে তার মায়ের সেই স্মৃতি, সোনার দুলও বিক্রি করে দিল, কিন্তু তাও টাকা পুরোপুরি জোগাড় হল না। যখন সে হাসপাতালে ফিরে পৌঁছাল, তখন তার ছোট্ট প্রাণটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তারপর থেকে সে কখনো কাউকে আবার ভালোবাসার সাহস করেনি। আজ যখন সেই দুই বাচ্চাকে দেখত, তাদের দৃষ্টি, তাদের হাসি আর তাদের সারল্য একদম তার নিজের মেয়ের মতো মনে হতো। তখন তার হৃদয় ভালোবাসা আর ভয়ের মাঝে যেন পিষে যেত। সেই বাচ্চাদের ভালোবাসত তো ঠিকই, কিন্তু তার ভয় ছিল যে যদি কোনোদিন সে চলে যায় তবে তাদের কষ্ট আবার সেই রকম হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে এলে যখন অর্জুন পিছনের বারান্দায় এলো, তখন সে দেখল লতা চিন্তামগ্ন হয়ে বসে আছে। সে ধীরে ধীরে ডাকল, লতা, বৃষ্টি হতে চলেছে, ভেতরে চলে এসো। লতা চমকে গেল এবং দ্রুত নিজের চোখের জল মুছল। জি সাহেব, আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছিলাম। তোমার কি হয়েছে? সে চিন্তাভরা স্বরে জিজ্ঞেস করল। কিছু না সাহেব, শুধু আপনজনদের কথা মনে পড়ে গেল। অর্জুন চুপ করে রইল। সে শুধু ধীরে ধীরে নিজের মাথা নাড়ল। বাতাস তেজ হয়েছিল, যা নিজের সাথে ভিজে মাটির সুগন্ধ আনছিল। সে হঠাৎ বলল, আমি কখনো ভেবেছিলাম যে আমি আর একটা ক্ষতি সহ্য করার মতো অবস্থায় থাকব না, কিন্তু তারপর আমি অনুভব করলাম যে হারানোর ভয়ে আমি বাঁচতেই ভুলে গিয়েছি। লতা মাথা তুলে তার দিকে তাকালো। তার দৃষ্টি খুব গভীর ছিল, তাতে এখন আগের মতো কঠোরতা ছিল না। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে এক অব্যক্ত কথোপকথন হল, যেন দুটো এমন আত্মার মধ্যেকার বোঝাপড়া যারা অনেক কিছু হারিয়েছে। যখন রাত হল, দেবী কাকিমা রান্নাঘর পরিষ্কার করার সময় দেখলেন যে লতা এখনও কিছু খায়নি। এই মেয়েটা সারাদিন মুখে কিছু দেয়নি, কি ব্যাপার রে? লতা মাথা নাড়ল, কিন্তু তার গলা ভারী ছিল। কাকিমা, আমার ভয় লাগছে। কিসের ভয়? ভয় যে আমি আবার কাউকে খুব বেশি ভালোবাসতে শুরু করেছি। কাকিমা একটা দীর্ঘশ্বাস নিলেন। সেই ভয় তো সবার থাকে বেটা, কিন্তু কাউকে ভালোবাসা ভুল নয়। ভুল তো নিজের ভালোত্বকে দম আটকে মরতে দেওয়া। আর আমি দেখেছি যে তুমি এই ঘরে আবার প্রাণ ফিরিয়ে এনেছ। সেই রাতে লতা অনেকক্ষণ ঘুমোতে পারল না। বাইরে ছাদে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছিল। সে উঠে বসল এবং জানলার বাইরে দেখতে লাগল। পাশের ঘরে দুই বাচ্চা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাদের মাঝে সেই ঘুনিটা রাখা ছিল যা তারা মিলে বানিয়েছিল, এবং সেটাকে বিছানার মাথার দিকে ঝুলিয়ে রেখেছিল। নাইট ল্যাম্পের আলো সেই ঘুনির উপর পড়ছিল, যাতে সেটা উড়ন্ত বলে মনে হচ্ছিল। সে হাসল এবং তারপর সে একটা সাদা কাগজে কিছু শব্দ লিখল। আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমাকে কিছু সময়ের জন্য যেতে হবে। হয়তো আমার তখনই থেমে যাওয়া উচিত ছিল, যখন সবকিছু সীমার বাইরে যায়নি। লতা কাগজটা ভাঁজ করল এবং সেটাকে রান্নাঘরের টেবিলের ওপর সেই কাঠের বাক্সের পাশে রেখে দিল, যা সে এইমাত্র পরিষ্কার করেছিল। সে শেষবারের মতো ঘরের চারদিকে তাকাল। রান্নাঘরে এখনও খাবারের সেই চেনা গন্ধ মিশেছিল। সে দরজা খুলল এবং বৃষ্টি ভেজা রাতে বাইরে পা রাখল। কেউ খবর পেল না। শুধু জানলায় ঝোলানো সেই ঘুনিটা বাতাসের সাথে নড়তে থাকল। সেই সুতোটা কাঁপছিল, যেন তাকে আটকাতে চাইছিল,
কিন্তু সে চলে গেল, নিজের সাথে সেই সব ভয় আর সেই না বলা ভালোবাসা নিয়ে। ঘরে অর্জুন বৃষ্টির শব্দে জেগে গেল। সে জল খাওয়ার উদ্দেশ্যে নিচের তলায় গেল। তখনই তার নজর টেবিলের ওপর রাখা সেই কাগজের ওপর পড়ল। যখন সে সেটা পুরোটা পড়ল, তখন সে অনেকক্ষণ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি আরও তেজ হতে শুরু করেছিল, যা হাজারো সুতোর মতো পড়ছিল এবং পিছনে রয়ে যাওয়া ব্যক্তির হৃদয়কে বিদীর্ণ করছিল। ঘরের কোণে সেই কাঠের বাক্সটা নিস্তব্ধভাবে বন্ধ ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন তার ভেতরের স্মৃতিগুলো এইমাত্র জেগে উঠেছে। সেই রাতে বৃষ্টি তো হয়নি, কিন্তু বাতাসে আর্দ্রতা আর ভারী কি ভাব খুব বেশি ছিল। মুম্বাই শহরের আলো কোনো বিশাল সোনালি সুতো দিয়ে বোনা চাদরের মতো চকচক করছিল, কিন্তু আন্দ্রার একটা ছোট পার্কের কোণে একটা বেঞ্চে একটা অবয়ব কুঁকড়ে বসেছিল, যার কাঁধ বাতাসের ঝাপটায় কাঁপছিল। সেটা লতা ছিল, যে গাছেদের ঘন ছায়ার মাঝখান দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো ভাবলে ক্ষীণ ছিল, এবং তার পাতলা সোয়েটারটা সেই ঠান্ডা আটকানোর জন্য যথেষ্ট ছিল না, যা তার ত্বক ভেদ করছিল। প্রাসাদ ছেড়ে আসার পর থেকে সে সেখানেই বসেছিল। তার হাতে সেই পুরনো রূপোর হাটটা শক্ত করে ধরা ছিল। সে অনেক দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু না জানি কেন তার পা সেখানেই থেমে গেল, যেখানে সে তার মেয়েকে প্রতিদিন সন্ধ্যায় কাজের পর নিয়ে আসত। তার ছোট মেয়েটা সবসময় দোলনায় বসার জেদ করত, আর লতা পাথরের বেঞ্চে বসে তাকে হাসতে দেখত। প্রতিবার যখন সে পড়ে যেত, লতা দৌড়ে গিয়ে তাকে তুলত এবং নিজের শাড়ির আঁচল দিয়ে তার হাঁটু মুছিয়ে দিত। এখন সবকিছু শুধু স্মৃতিতে অবশিষ্ট রয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল যে যদি তার মেয়ে বেঁচে থাকত, তবে হয়তো সে অর্জুন সাহেবের সেই 2 বাচ্চার বয়সেরই হতো। এটা ভাবতেই তার চোখ দিয়ে জল আপনা আপনি পড়তে লাগল। তখনই তার পিছন থেকে পায়ের আওয়াজ শোনা গেল এবং একটা চেনা গলা প্রতিধ্বনিত হল। আপনি কি সারা রাত এখানেই বসার ইচ্ছা রাখেন? লতা চমকে গেল। সামনে অর্জুন দাঁড়িয়েছিল। সে খয়েরি রঙের একটা সাধারণ জামা পরেছিল, না কোনো টাই ছিল আর না তার সেই পুরনো কঠোর মেজাজ। পার্কের আলো তার মুখে পড়ছিল, যার ফলে তার ক্লান্তি পরিষ্কার বোঝা যাচ্ছিল। সে লতার দিকে তাকালো। তার দৃষ্টিতে রাগও ছিল আর গভীর বেদনাও। আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? লতা ধীরে ধীরে জিজ্ঞেস করল। আপনি টেবিলে চিঠি তো ছেড়ে এসেছিলেন, কিন্তু নিজের ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছেন। আরাব আর ঈশান ক্রমাগত কাঁদছে। আমি আপনাকে এইভাবে যেতে দিতে পারি না। লতা চুপ করে রইল। সে তার চোখের দিকে তাকানোর সাহস জোগাতে পারছিল না। অর্জুন নিজের গলা নিচু করে জিজ্ঞেস করল, লতাজি, কি ব্যাপার? আমার থেকে কি কোনো ভুল হয়েছে? লতা নিজের মাথা নাড়ল এবং একটা ম্লান হাসির সাথে বলল, না সাহেব, আপনি ভুল নন। শুধু আমার ভয় লাগছে। কিসের ভয়? অর্জুন জিজ্ঞেস করল। ভয় যে আমি আবার কাউকে খুব ভালোবাসতে শুরু করেছি। ভয় যে একদিন আমি আবার তাদের হারিয়ে ফেলব। আপনি বুঝবেন না সাহেব, আমি আমার সন্তান হারিয়েছি। যখন কেউ নিজের হৃদয়ের একটা অংশ হারিয়ে ফেলে, তখন সে আবার ভালোবাসতে ভয় পায়, কারণ তার ভয় হয় যে সেই ক্ষত আবার তাজা হয়ে যাবে। বাতাস বইল আর পাতার খসখস শব্দ প্রতিধ্বনিত হল। অর্জুন নিস্তব্ধভাবে সেই মহিলার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো যতটা মজবুত ছিল, ততটাই দুর্বলও মনে হচ্ছিল। সে যতটা দূরে ছিল, ততটাই কাছেও মনে হচ্ছিল। সে ধীরে ধীরে তার পাশে বসে পড়ল এবং বলল, আমি জানি না এটা কিভাবে বলবো, কিন্তু লতাজি, আমি সেই হারানোর যন্ত্রণা বুঝি। আমার স্ত্রীর একটা দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু হয়েছিল। সেই সময় আমার মনে হয়েছিল যে আমিও তার সাথে মরে গিয়েছি। আমি নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিলাম, এটা ভেবে যে ব্যস্ততা আমাকে সব কিছু ভুলিয়ে দেবে। কিন্তু যত আমি কাজ করলাম, ততই আমি ভেতর থেকে খালি হতে থাকলাম। আমার 2 সন্তান ধীরে ধীরে চুপচাপ হয়ে যেতে শুরু করেছিল। আমি সেই ঘরটাকে একটা ঠান্ডা সিন্ধুকে পরিণত করেছিলাম, কিন্তু আপনি সেখানে আবার উষ্ণতা আর জীবন ফিরিয়ে এনেছেন। লতা নিজের মাথা নিচু করে নিল। তার হাত দুটো একে অপরের সাথে জোড়া ছিল এবং গলা কাঁপছিল। আপনি এমন বলবেন না সাহেব, আমি তো শুধু একজন পরিচারিকা। আমার সেখানে কোনো অধিকার নেই। আপনার অধিকার আছে, যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে। এই কথা তাকে মাথা দুলে তাকাতে বাধ্য করল। এক মুহূর্তের জন্য তাদের দুজনের নজর মিলল, এবং তারপর কেউ কিছু বলল না, শুধু ঝিঁঝি পোকার ডাক
আর দূর থেকে আসা গাড়ির শব্দ বাতাসে মিশেছিল। কিছুক্ষণ পর লতা নিচু গলায় বলল, বহু বছর আগে যখন আমার মেয়ে খুব অসুস্থ ছিল, আমি সব দিকে ছুটেছিলাম, কিন্তু কেউ আমাকে ধার দেয়নি। লোকে বলেছিল যে সে খুব দুর্বল আর চিকিৎসার কোনো লাভ হবে না। আমি তাও তাকে নিয়ে সব হাসপাতালে গিয়েছিলাম, ভগবানের কাছে অলৌকিক কিছুর প্রার্থনা করেছিলাম, কিন্তু শেষে সে আমার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তখন থেকে আমি কখনো বাচ্চাদের কাছে যাওয়ার সাহস করিনি, যতক্ষণ না আমি আরফ আর ঈশানের সাথে দেখা করলাম। অর্জুন চুপচাপ শুনল, সে মাঝখানে তাকে বাধা দিল না। লতার প্রতিটি কথা তার হৃদয়ে একটা ক্ষতের মতো লাগছিল। যখন বাচ্চারা আমাকে মা বলে ডাকল, লতার গলা বুঝে এলো, তখন আমার মনে হলো যেন আমার মেয়ে ফিরে এসেছে। আমি সেই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু যত আমি কাছে আসতে থাকলাম ততই আমার অপরাধ বোধ হতে শুরু করল। আমার ভয় ছিল যে বাচ্চারা বিভ্রান্ত হয়ে যাবে, আপনি আমাকে ভুল বুঝবেন, বা লোকে বলবে যে আমি আপনার ভালোবাসার সুযোগ নিচ্ছি। আপনার কি মনে হয় যে লোকে কি বলবে তা নিয়ে আমার মাথা ব্যথা আছে? অর্জুন জিজ্ঞেস করল। আমার শুধু সেই লোকেদের অনুভূতির পরোয়া আছে যারা সেই ঘরে থাকে, আর আমার অনুভূতি এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি সেখানে থাকবেন কিনা। লতার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কখনো অর্জুনকে এইভাবে কথা বলতে শোনেনি। সেই কঠোর আর কম কথা বলা মালিক, যে সবসময় নিজের আবেগকে লুকিয়ে রাখত, আজ মাঝরাতে একটা পার্কে বসে এতটা সততার সাথে কথা বলছিল যে তার হৃদয় কেঁপে উঠল। অর্জুন সাহেব, অর্জুন তার কথা মাঝপথেই থামিয়ে দিল। আপনার ওপর আমার কোনো ঋণ নেই, কিন্তু আপনার ওপর সেই বাচ্চাদের হাসির ঋণ আছে, আর আমার ওপর আপনার একটা ধন্যবাদ ঋণ আছে। তারা চুপচাপ বসে রইল। তখনই বাতাসের একটা তেজ ঝাপটা এলো, যার ফলে কিছু পাতা তাদের কাঁধের ওপর এসে পড়ল। দুজনের মুখে একটা হালকা হাসি এলো এবং লতা নিজের মন খুব হালকা অনুভব করল। চলুন এবার বাড়ি যাই লতাজি, অর্জুন বলল। অনেক রাত হয়েছে, কাল যখন বাচ্চারা জাগবে আর আপনাকে পাবে না, তখন তারা আবার কাঁদতে শুরু করবে। সে ধীরে ধীরে উঠল এবং অর্জুনের সাথে চলতে লাগল। অর্জুন তার জন্য ছাতা ধরেছিল। তাদের পা একসাথে চলছিল। সেই নিস্তব্ধতা খুব আরামদায়ক ছিল। যখন তারা বাড়ি পৌঁছালো, তখন দুই বাচ্চা এখনও ঘুমোয়নি। তাদের চোখ কান্নায় লাল হয়েছিল। যেমনই তারা লতাকে দেখল, ঈশান দৌড়ে এলো আর তাকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করো বেটা, আমি একটু দূরে চলে গিয়েছিলাম। আমি কথা দিচ্ছি যে আর কখনো এমন হবে না। অর্জুন পিছনে দাঁড়িয়ে এসব দেখছিল। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের ঠোঁট কামড়ে ধরল। সে ঘুরল এবং সে ধীরে ধীরে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। প্রথমবার এই নিঃশ্বাস ক্লান্তির ছিল না, বরং খুশির ছিল। পরের দিন সকালে প্রাসাদ আবার হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠল। বাচ্চারা আঙিনায় দৌড়াচ্ছিল এবং লতা অর্জুনের জন্য চা বানাচ্ছিল। অর্জুন তার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, কাল রাতে আমি অনেক ভেবেছি। কিছু জিনিস এমন থাকে যা পরিবর্তন করা যায় না, কিন্তু সেগুলোকে আবার নতুন করে সাজানো যায়। যদি আপনি প্রস্তুত থাকেন, তবে আমি আপনার সাথে এক নতুন শুরু করতে চাই। একজন মালিক আর পরিচারিকা হিসেবে নয়, বরং এমন দুই মানুষ হিসেবে যারা একে অপরের ক্ষতগুলো সারিয়ে তুলতে চায়। লতা ইতস্তত বোধ করছিল এবং নিজের মাথা নিচু করে নিল। সাহেব, আমার জানা নেই যে আমার মধ্যে আবার সবকিছু শুরু করার মতো সাহস আছে কিনা। অর্জুন বলল, কোনো ব্যাপার নয়, আমি তাড়াহুড়ো করছি না। এই বলে সে বাগানের দিকে চলে গেল। সেখানে দুই বাচ্চা আম গাছের নিচে খেলছিল। আরব জোরে চিৎকার করে উঠল, লতা কাকি দেখুন, আমরা যে চারাগাছটি লাগিয়েছিলাম তাতে নতুন পাতা আসছে। লতা সেদিকে তাকালো এবং হাসল। বৃষ্টির পরে সেই ডালগুলোতে কচি সবুজ কুঁড়ি ফুটছিল। সে ভাবল যে হয়তো পৃথিবীর প্রতিটি জিনিসই পুনর্জীবিত হওয়ার সুযোগ পায়, শুধু কারোর মধ্যে তাকে প্রতিদিন ভালোবাসা দিয়ে আগলে রাখার ধৈর্য থাকা প্রয়োজন। সেই রাতে আলো নেভানোর আগে সে বাচ্চাদের ঘরের দরজা পর্যন্ত গেল এবং ধীরে সেটি ভিড়িয়ে দিল। ওদের নিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল, যাতে ঘরের ভেতরে মিশে থাকা গরম দুধের গন্ধও জড়িয়েছিল। যখন সে ঘুরল, দেখল করিডোরের শেষে অর্জুন দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি ছিল শান্ত এবং উষ্ণ। সে কেবল ধীরে মাথা নেড়ে তাকে শুভরাত্রি জানাল। লতা নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সে নিজের হাত বুকের উপর রাখল এবং নিজের হৃৎস্পন্দন অনুভব করল, যা এখন স্থির আর নিরাপদ ছিল। সে জানত যে তার এখনও সামান্য ভয় লাগে, কিন্তু সে এটাও জানত যে একটি অদৃশ্য সুতো তাকে ওই তিন বাবা ছেলের সাথে জুড়ে দিয়েছে,
আর এবার সে সেই সুতোটি ছাড়তে চাইছিল না। সোমবারের সকালে হালকা বৃষ্টি পড়ছিল, যেন কালকের সব দুশ্চিন্তা ধুয়ে দিতে চায়। রান্নাঘরে জল ফোটার শব্দের সাথে টাটকা টোস্টের সুবাস ছড়িয়েছিল। লতা হালকা নীল রঙের অ্যাপ্রন পরে দাঁড়িয়েছিল। তার চুলগুলো পরিপাটি করে বাঁধা ছিল এবং চোখে ছিল এক নতুন শান্তি। আরভ আর ঈশান দৌড়ে ভেতরে এলো। ওদের রেনকোটগুলো তখনও ভিজেছিল এবং হাতে ছিল বুনো ফুলের দুটো তোড়া। লতা কাকি, দেখুন, এই বৃষ্টির ফুলগুলো আমরা আপনার জন্য এনেছি। সে সেগুলো নিল এবং হেসে বলল, এগুলো খুব সুন্দর। আমার দুই রাজকুমারকে অনেক অনেক ধন্যবাদ। সেই সকালের প্রাতরাশ আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ছিল। অর্জুন টেবিলের প্রধান আসনে বসেছিল এবং সে বরাবরের মতো নিজের ফোনে ডুবেছিল না। সে লতাকে নিজের বাচ্চাদের যত্ন নিতে দেখছিল। তার দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি কোমল ছিল, যেন সে বহু বছরের জমে থাকা কোনো বোঝা নামিয়ে দিয়েছে। খাওয়ার পর লতা যখন রান্নাঘর পরিষ্কার করছিল, তখন দেবিকাকে পুরনো খবরের কাগজের এক স্তূপ নিয়ে এলো। লতা, এগুলো গুছিয়ে রাখতে আমাকে একটু সাহায্য করো। অর্জুনের অফিসের পেছনে এতে পুরনো আখেল আলমারি আছে, যেটাতে কেউ হাত দেয় না। আজ আমি সেটা দেখলাম, খুব ধুলো জমেছে, আর মনে হচ্ছে তাতে পুরনো সব জিনিস রাখা আছে। লতা কৌতূহল নিয়ে মাথা নাড়ল। সেই আলমারিটি করিডোরের কোণে অর্জুনের অফিসের ঠিক পাশেই ছিল। সে আগে কখনো সেটি খোলেনি, কারণ তাতে তালা লাগানো থাকত। কিন্তু আজ তার তালা খোলা ছিল এবং পাল্লাটি সামান্য ফাঁক হয়েছিল। সে আলমারি খুলল, যাতে কিছু পুরনো অ্যালবাম, ডিজাইনের ম্যাপ, কলেজের দিনগুলোর কিছু জিনিস আর ফুলের নকশা করা একটা টিনের গোল কৌটো রাখা ছিল। লতা সেই কৌটোটি বাইরে বের করল। তার ধুলো ঝেড়ে ঢাকনাটি খুলল। ভেতরে কিছু ছবি ছিল, যা সময়ের সাথে সাথে হলদে হয়ে গিয়েছিল এবং সেগুলোর ধারগুলো খুলে গিয়েছিল। সে একে একে ছবিগুলো দেখল। অর্জুন এবং তার স্ত্রী অঞ্জলির বিয়ের ছবি, ওদের মানালি ভ্রমণের ছবি। একটি ছবিতে অঞ্জলি অন্তঃসত্ত্বা ছিল। সে নিজের হাত পেটের ওপর রেখেছিল এবং তার চোখে মা হওয়ার আনন্দ ফুটে উঠছিল। হঠাৎ একটি ছবি দেখে সে থমকে গেল। সেই ছবিতে অঞ্জলি দিওয়ালির ফুলের বাজারে দাঁড়িয়েছিল। তার হাতে গাঁদা ফুলের একটি ছোট তোড়া ছিল, আর তার পাশে আরেকজন মহিলা দাঁড়িয়েছিল, যাকে খুব চেনা মনে হচ্ছিল। লতার বুক ধড়ফড় করতে লাগল। সে ভালো করে দেখল, ওটি ছিল 7 বছর আগের খোদ তার নিজের ছবি। সেই সময় সে একটি ফুলের দোকানে কাজ করত এবং সে অঞ্জলিকে দিওয়ালির জন্য ফুল বাছতে সাহায্য করেছিল। ওদের দুজনের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল এবং ওরা স্মৃতি হিসাবে একটি ছবি তুলেছিল, কারণ অঞ্জলি বলেছিল যে তোমার হাসিটা রোদের মতো সোনালি। লতা ভেবেছিল যে ওটা কেবল এক ছোট্ট দেখা হওয়া ছিল। সে কখনো ভাবেনি যে সেই স্মৃতিকে এভাবে যত্ন করে রাখা হয়ে থাকবে। তখনই অর্জুন পেছন থেকে এলো এবং সে লতার হাতে সেই ছবিটা দেখল। সে একটু থমকে গেল এবং তারপর কোমলভাবে বলল, আমি অনেক সময় ধরে এই জিনিসগুলো খোলার সাহস জোগাড় করতে পারিনি, কিন্তু দেবিকা কি বললেন যে স্মৃতির মোকাবিলা কর শেখা উচিত। লতা ঘুরল এবং ধীর গলায় বলল, সাহেব, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি আগেও ওনার সাথে দেখা করেছি। অর্জুন সত্যিই অবাক হল। লতা ছবিটা তাকে দেখালো এবং তাতে নিজের দিকে ইশারা করল। সেদিন আমি বাজারে ফুল বিক্রি করতে সাহায্য করছিলাম। উনি খুব হাসছিলেন। অর্জুন ছবিটা হাতে নিল এবং হাসল। অঞ্জলির মধ্যে এই গুণটা ছিল যে সে মানুষের মন জয় করে নিত। তারপর সে লতার পাশে বসে পড়ল এবং আরেকটি ছবি বের করল, যেখানে অঞ্জলি খুব মন দিয়ে কিছু ছবি আঁকছিল। সে একজন আর্কিটেক্ট ছিল। তার স্বপ্ন ছিল গরিব বাচ্চাদের জন্য একটি অবৈতনিক স্কুল করার। কিন্তু যখন সে এই 2 বাচ্চার মা হতে চলল, তখন সে নিজের সব কাজ একপাশে সরিয়ে রাখল। সে বলেছিল যে বাচ্চারা যখন একটু বড় হবে তখন সে আবার শুরু করবে। কিন্তু কে জানত যে... অর্জুনের গলা ধরে এলো। লতা চুপ করে রইল। সে নিজের হাত সেই কৌটোর ঢাকনার ওপর ধীরে রাখল। কিছুক্ষণ পর অর্জুন বলল, আমি এই সব জিনিসগুলো এই জন্যে রাখিনি যে আমি জীবনে এগোতে পারছি না, বরং এই জন্যে রেখেছি কারণ আমি ওদের ভুলে যেতে চাই না। তুমি জানো লতা, আমি ভেবেছিলাম যে আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু যখন থেকে তুমি এই বাড়িতে এসেছ সবকিছু বদলাতে শুরু করেছে। লতা নিজের মাথা নিচু করে নিল। তার বুক জোরে ধড়ফড় করছিল। তোমার আসার ফলে যে খুশিগুলো ফিরে এসেছে, তাতে আমি অনুভব করেছি যে আমি কেবল একটা চলন্ত পুতুল হয়ে বেঁচে থাকতে পারি না। বাচ্চারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। ওরা এখন কোনো কিছুতে ভয় পায় না। আর আমি এখন আগামীকালের অপেক্ষা করতে শুরু করেছি। কিন্তু আমি তোমাকে কিছু বলতে পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে কোথাও তোমার উপর চাপ না পড়ে যায়। লতা নিজের দৃষ্টি তুলল
এবং অর্জুনের চোখের দিকে তাকাল। এবার সে নিজের নজর সরায় নিল না। সে ধীরে বলল, আমিও খুব ভয় পেয়েছিলাম, কিন্তু কাল যখন আমি বৃষ্টিতে একা হাঁটছিলাম তখন আমার উপলব্ধি হলো যে কাউকে ভালোবাসার যন্ত্রণা সহ্য করা অনেক ভালো, সারা জীবন ভয়ের ছায়ায় বেঁচে থাকার চেয়ে। অর্জুন তার হাত ধরে নিল এবং বলল, তাহলে চলুন আমরা আবার চেষ্টা করি। কোনো নাম বা প্রতিশ্রুতির প্রয়োজন নেই, শুধু প্রতিদিন একে অপরের প্রতি সৎ থাকব। লতা মাথা নাড়ল এবং তার চোখ দিয়ে খুশির জল গড়িয়ে পড়ল। সেই রাতে পুরো পরিবার বসে পুরনো ছবিগুলো দেখল। আরব আর ঈশান নিজের মায়ের ছোটবেলার ছবি দেখে খুব খুশি হয়েছিল আর জিজ্ঞাসা করছিল, লতাভা, যখন আমরা বড় হয়ে যাব তখনও আপনি এখানেই থাকবেন তো? লতা ওদের দুজনের দিকে তাকালো এবং তারপর অর্জুনের দিকে ঘুরে বলল, যদি তোমরা চাও তবে আমি কোথাও যাব না। দুই বাচ্চা তাকে জড়িয়ে ধরল। অর্জুন পেছনে দাঁড়িয়েছিল, তার দৃষ্টি ছিল খুব সৌম্য। সেই বাড়ি যা একসময় বিষণ্ণ আর শান্ত ছিল, এখন তা আলো, হাসি এবং এক নামহীন ভালোবাসায় ভরে উঠেছিল। আঙিনায় সেই আম গাছে নতুন কুড়ি আসছিল, বসন্ত আসছিল এবং ওই মানুষদের মনও আবার প্রস্ফুটিত হচ্ছিল। এবার এটি কোনো অতীতের কারণে ছিল না, বরং এই জন্য ছিল কারণ তারা বর্তমান আর ভবিষ্যতের জন্য নিজেদের মনের দরজা খুলে দিয়েছিল। সেই হাভেলি মাসখানেকের নিস্তব্ধতার পরে যেন আবার জ্যান্ত হয়ে উঠল। প্রাতরাশের টেবিলে এখন বাচ্চাদের খিলখিলানি ছিল, টাটকা টোস্টের সুবাস আর নতার কণ্ঠস্বর ছিল, আর অর্জুনের সেই কোমল দৃষ্টি ছিল যা নিঃশব্দে তাকে নিহার করতে থাকত। বাড়ির ভেতরে আসা এই পরিবর্তনকে শব্দে প্রকাশ করার প্রয়োজন ছিল না। এটি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কোণে আর প্রতিটি নজরে প্রতিফলিত হচ্ছিল। সেই সপ্তাহান্তে অর্জুন ঠিক করল যে ওরা সবাই মিলে শহরের বাইরে পিকনিকে যাবে, যাতে পরিবেশটা একটু বদলাতে পারে। অঞ্জলি চলে যাওয়ার পর থেকে ওদের তিনজনের এটিই প্রথম সম্মিলিত ভ্রমণ ছিল। অর্জুন গাড়ি চালাচ্ছিল আর লতা পেছনে বাচ্চাদের সাথে বসে ওদের গল্প শুনছিল। তার চোখে খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল। যদিও সে অর্জুনের থেকে একটি মার্জিত দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু অর্জুনের নজরে এখন কোনো আড়াল ছিল না। ওটা এমন এক পুরুষের দৃষ্টি ছিল যে লোকসান সহ্য করেছে এবং এখন আবার ভালোবাসতে শিখছে। সেই দুপুরে যখন ওরা সবাই বাগানে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হলো। চারজনে হাসতে হাসতে গাড়ির দিকে ছুটল। লতা দুই বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে নিল এবং অর্জুন নিজের জ্যাকেট দিয়ে ওদের তিনজনকে ঢেকে দিল। সেই মুহূর্তে আরব একটি ছবি তুলল, যাতে লতা ভেজা চুলে হাসছিল আর ঈশান তাকে শক্ত করে ধরেছিল। পরে এই ছবিটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চলেছিল, কিন্তু কারও আন্দাজ ছিল না যে এই ছবিটাই এক বড় ঝড়ের শুরু হবে। মাত্র ৩ দিন পর একটি অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে হঠাৎ সেই ছবিটা একটা ক্যাপশন সহ পোস্ট করে দেওয়া হলো। এআর গ্রুপের মালিকের নিজের পরিচারিকার সাথে সন্দেহজনকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রাক্তন স্ত্রীর মৃত্যুর পেছনে সত্য কি এটাই? এই তথ্য দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সংবাদ ওয়েবসাইটগুলো শিরোনাম করার প্রতিযোগিতায় নেমে পড়ল। পরিচারিকা প্রলুব্ধ করল বিপত্নিক মালিককে। ধনী হাভেলির ফটকের পেছনে জটিল প্রেম কাহিনী। কেউ লতার পুরনো রেকর্ডও বের করে ফেলল। ইন্টারমিডিয়েট পাস, গরিব গ্রাম, ব্যক্তিগত কারণে কিছু বছরের জন্য কাজ ছাড়া। কেউ তাকে বাজারে যাওয়ার সময় ধরে ফেলল, ইচ্ছে করে বাচ্চাদের হাত ধরা অবস্থায় ছবি তুলল এবং একটি কুরুচিকর শিরোনাম দিল, বসের বিছানা পর্যন্ত পৌঁছানোর জন্য বাচ্চাদের মন জয় করা। লতা সম্পর্কে এই গুজব অর্জুনের কোম্পানি পর্যন্ত পৌঁছে গেল। বোর্ড অফ ডিরেক্টরসরা দ্বিধায় পড়ে গেল এবং একটি জরুরি বৈঠক ডাকা হলো। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিস্টার সিংঘানিয়া স্পষ্টভাবে বললেন, অর্জুন, আমার এই কথায় কোনো যায় আসে না যে তুমি কাকে ভালোবাসো, কিন্তু কোম্পানি বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। আমরা এটা বরদাস্ত করতে পারি না যে এই গুজবগুলো শেয়ারের দামকে প্রভাবিত করুক। অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে বসে রইল। তার হাত দুটো শক্ত হয়ে মুষ্টিবদ্ধ ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল শান্ত। সে বলল, আমি বুঝতে পারছি, আমি এটা সামলে নেব। সেই সময়ে হাভেলির গেটে এক অচেনা ব্যক্তি এলো, যার হাতে একটি খাম ছিল। লতা সেটি নিল। ওটা একটি শিশু সুরক্ষা সংগঠন দ্বারা স্বাক্ষরিত তার পরিচয় যাচাইয়ের জন্য একটি অনুরোধপত্র ছিল। সে স্তম্ভিত হয়ে গেল। সেই সন্ধ্যায় অর্জুন ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। লতা রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিল, তার হাতে সেই চিঠিটা কাঁপছিল। তুমি জেনে গেছো, তাই না? সে জিজ্ঞাসা করল। তার গলা খুব ধীর ছিল। অর্জুন মাথা নাড়ল। আপনি এটা কিভাবে মেটাবেন?
সে জিজ্ঞাসা করল, কিন্তু তার চোখে আগে থেকেই উত্তর ছিল। লতা, আমাকে ক্ষমা করো, এই বিষয়টি ব্যক্তিগত সীমার বাইরে চলে যাচ্ছে। আমাকে তোমাকে কিছু সময়ের জন্য এখান থেকে চলে যেতে দিতে হবে, যাতে বাচ্চাদের ওপর সবার নজর না পড়ে। তার গলা ভারী ছিল। লতা ফ্যাকাশে হাসি দিয়ে বলল, যখন আপনাদের বাচ্চাদের দেখভালের জন্য আমাকে দরকার ছিল, তখন আপনি আমাকে এখানে রাখলেন। এখন বদনামের ভয়ে আপনি আমাকে সহজেই বের করে দিলেন। এমনটা নয় লতা, আমি চাই না তোমার আর বেশি আঘাত লাগুক। লতা বলল, আমি আগেই আহত হয়েছি। যে মুহূর্তে সেই ছবি শেয়ার করা হয়েছিল, যে মুহূর্তে মানুষ আমাকে সেই ধরনের মহিলা ভাবল যারা লালচে কারোর ঘর নষ্ট করে, তখনই আমি আহত হয়েছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে মানুষটার ওপর আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম, সেই মানুষটাই সেই সময় আমার সঙ্গ ছেড়ে দিল, যখন আমার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। সে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তার গলা বুঝে এলো। অর্জুন তাকে ধরার জন্য এগিয়ে এলো, কিন্তু সে পিছিয়ে গেল। আমি চলে যাব, কিন্তু এই জন্য নয় যে আমি লজ্জিত, বরং এই জন্য কারণ আমি চাই না বাচ্চারা এমন বাড়িতে বড় হোক যেখানে ভালোবাসাকে ভুল বোঝা হয়। সেই রাতে লতা নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। 2 বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ঈশান তার শাড়ি ধরে কাঁদতে লাগল, লতামা, যেও না, আমাদের আপনার ছাড়া কাউকে চাই না। লতা নিচে ঝুঁকে ওদের দুজনকে জড়িয়ে ধরল। বেটা, আমাকে কিছু কাজে একটু বাইরে যেতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি যে যদি তোমরা আমাকে মনে করো তবে আমি ফিরে আসব। আরাফ তাকে সেই কাগজের ঘড়িটা দিল যা ওরা 3 জন মিলে বানিয়েছিল। এটা নিজের কাছে রাখুন, যাতে আপনার মনে থাকে যে আমরাও আপনাকে মনে করছি। লতা সেটা ধরে নিল। তার ঠোঁট কাঁপছিল এবং সে আর কিছু বলতে পারল না। সে ঘুরল এবং হাভেলির গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল, যা তার পেছনে বন্ধ হয়ে গেল। সে এই জন্য গেল না যে তাকে বের করে দেওয়া হয়েছিল, বরং এই জন্য কারণ সে জানত যে সে সেখানে ততক্ষণ থাকতে পারবে না যতক্ষণ না কেউ তাকে রক্ষা করার জন্য তৈরি থাকে। পরের দিন খবরগুলো আরও ছড়িয়ে পড়ল। লোক এই নিয়ে আলোচনা করছিল যে কিভাবে এক বস ভালোবাসার বদলে নিজের ক্ষমতা ব্যবহার করেছে। এমনকি লতার সম্পর্কে এই মিথ্যেও ছড়ানো হলো যে সে অন্যদের ঘর ভেঙেছে। এই মিথ্যে কথাগুলো তার হৃদয়ে প্রতিদিন খঞ্জরের মতো বিদ্ধ। বাড়িতে অর্জুন চুপচাপ প্রতিটি মন্তব্য পড়তে থাকল। তার মুখে কোনো ভাব ছিল না, কিন্তু যে কেউ দেখতে পারত যে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। সে কোনো সাংবাদিককে জবাব দিল না, কোনো সাফাই দিল না, কিন্তু তার মনে এক সংকল্প জন্ম নিচ্ছিল। সেই রাতেই সে বৃষ্টিতে ভেজা লতার সেই ছবিটা আবার দেখল, যা এই ঝড় তুলেছিল, এবং সেটাকে সেই পুরনো ডায়েরিতে আটকে দিল যা কখনো অঞ্জলির ছিল। তার নিচে সে একটি লাইন লিখল, সেই প্রথম মহিলা যে আমাকে আবার বেঁচে থাকার ইচ্ছা দিল। ঝড় এখনও থামেনি, কিন্তু তার মনে এক সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সে তাকে হারাবে না, যেমনটা সে অঞ্জলিকে হারিয়েছিল। সে ভীত ছিল না, কারণ এবার সে জানত যে সে সঠিক জিনিসের জন্য লড়তে পারে। প্রশ্ন শুধু এটাই ছিল যে তাকে আটকানোতে কি খুব দেরি হয়ে গিয়েছিল। দুপুরের বৃষ্টি এক সতর্কবার্তার মতো ছুটছিল। শহরের রাস্তাগুলো ভিড়ে ঠাসা ছিল, আর হর্নের আওয়াজ আকাশের গর্জনের সাথে মিশে যাচ্ছিল। অ্যান্দেরির একটি ছোট ভাড়ার ঘরে লতা জানলার পাশে গুটিসুটি মেরে বসেছিল। তার দৃষ্টি কাচের ওপর বয়ে চলা জলের দিকে ছিল। তার হাভেলি ছাড়ার 10 দিন হয়ে গিয়েছিল, কিন্তু তার মন এখনও সেখানেই আটকে ছিল। বাচ্চাদের তার খুব মনে পড়ত, ওদের প্রতিদিন সকালের হাসি আর অর্জুনের সেই গভীর দৃষ্টি, যাকে তার ভালোবাসা উচিত ছিল না, কিন্তু সে ভুলতে পারছিল না। তখনই তার ফোন বেজে উঠল। একটি অজ্ঞাত নম্বর ছিল। সে কয়েক সেকেন্ড ইতস্তত করল এবং তারপর ফোন তুলল। অন্যদিকে এক পরিচিত ঠান্ডা আর হিসেবি মহিলার কণ্ঠস্বর শোনা গেল। লতাজি, আমি মায়া বলছি, অর্জুনের অ্যাসিস্ট্যান্ট। আমার মনে হলো আপনার জানা উচিত যে এই বিষয় এখনও শেষ হয়নি। লতা চমকে গেল। আপনার মানে কি? মায়া বলল, আপনার মনে হলো যে আপনার উধাও হয়ে যাওয়াতে সব ঠিক হয়ে যাবে? ইন্টারনেটে আপনার সম্পর্কে আরও আর্টিকেল আসতে চলেছে। এবার ওদের কাছে অভ্যন্তরীণ সূত্র থেকে নিশ্চিত খবর আছে যে আপনি একসময় টাকার জন্য নিজের সন্তানের সওদা করেছিলেন। লতার হৃৎপিণ্ড যেন ধড়ফড়ানি ভুলে গেল। আপনি কি বলছেন? তার গলা বুঝে এলো। মায়া উপহাস করে বলল, আমি তো শুধু সতর্ক করছি, আপনার মতো মহিলা অর্জুন সাহেবের জীবনে থাকার যোগ্য নয়। এর আগে যে অনেক দেরি হয়ে যায়, আপনার এই শহর ছেড়ে দেওয়া উচিত। ফোন কেটে গেল। লতা সেখানেই লুটিয়ে পড়ল এবং ফুপিয়ে কাটতে লাগল। সে কখনো এত নিরাশা অনুভব করেনি। তার অতীত, যাকে সে কবর দেওয়ার চেষ্টা করেছিল, এখন তার নির্দয়ভাবে খুঁড়ে বের করা হচ্ছিল।
বছরের আগে যখন তার মেয়ে অসুস্থ ছিল, লতা একটি চ্যারিটি সংগঠনের কাগজে সই করেছিল, যারা তার চিকিৎসার জন্য স্পন্সর করতে রাজি ছিল। তারা দাবি করেছিল যে সে অস্থায়ী যত্নের অধিকার ছেড়ে দিক, যাতে বাচ্চাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যায়। কিন্তু এক অসফল অপারেশনের পর সেই সংগঠন ভেঙে গেল, আর রেকর্ডগুলো গায়েব হয়ে গেল। কেউ জানত না যে সে নিজের মেয়েকে বিক্রি করেনি, কিন্তু সেই কাগজে তার স্বাক্ষরই কাস্টাডি হস্তান্তরের প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। সে বছরের পর বছর সেই কলঙ্কের সাথে বেঁচেছিল, চুপচাপ সহ্য করে গিয়েছিল, আর এখন কেউ সেটাকে এক অস্ত্রের মতো ব্যবহার করেছিল। রাতে যখন শহর বৃষ্টির কুয়াশায় ডুবেছিল, অর্জুন নিজের অফিসের জানলা থেকে নিচে গাড়ির লাইন দেখছিল। লতার চলে যাওয়ার পর থেকে বাড়িটা যেন প্রাণহীন হয়ে গিয়েছিল। আরফ আর ঈশান এখন হাসত না, এবং প্রতি রাতে পুরনো রেকর্ডিং শুনে তার গলার স্বর খুঁজত। সে ওদের দুজনের মধ্যে নিজেরই ছায়া দেখতে পাচ্ছিল, ওই মানুষগুলো যারা বড়দের খামোশির কারণে লোকসান সহ্য করছিল। দরজা খুলল এবং মিস্টার সিংহানিয়া ভেতরে এলেন। ওনার মুখ গম্ভীর ছিল। অর্জুন, আমাদের তখনই এই মিডিয়া বিষয় সামলাতে হবে। সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুলু পড়ে গেছে। একটি সংবাদপত্র প্রমাণ পেশ করেছে যে লতার উপর একসময় শিশু পাচারের সন্দেহে তদন্ত হয়েছিল। তুমি বুঝতে পারছো তো, যদি তুমি প্রকাশ্যে তার সাথে সম্পর্ক না ছিন্ন করো, তবে আমরা জাপানি বিনিয়োগকারীদের প্রজেক্ট হারাতে পারি। অর্জুনও হুরল, তার চোখে যেন বরফ জমেছিল। আপনার কি মনে হয় যে আমার সেই ব্যক্তিকে ধোঁকা দেওয়া উচিত যে আমার বাচ্চাদের বাঁচালো? মিস্টার সিংহানিয়া বললেন, এটা আবেগের নয়, ব্যবসার বিষয়। অর্জুন দৃঢ়ভাবে বলল, না, এটা ইনসানিয়তের বিষয়। মিস্টার সিংহানিয়া কিছুক্ষণ চুপ থেকে চলে গেলেন। অর্জুন নিজের হাত মুঠো করল। তার চোখে এমন এক সংকল্প জ্বলজ্বল করছিল, যার আশা সে নিজেও করেনি। সেই রাতে সে গাড়ি সেই চালের দিকে ঘুরিয়ে দিল যেখানে লতা থাকত। পুরনো কাঠের দরজা, ছুঁয়ে পড়া ছাদ আর মাঝারি হলুদ আলো। যেমনই সে দরজা খুলল, সে তাকে দেখে থমকে গেল। সে বৃষ্টিতে ভেজা ছিল, কিন্তু তার দৃষ্টি ক্লান্ত হওয়া সত্ত্বেও স্থির ছিল। আপনি এখানে কি করতে এসেছেন? লতা জিজ্ঞাসা করল। অর্জুন ধীরে বলল, এটা বলার জন্য যে আমি তোমার ওপর বিশ্বাস করি। আমার পরোয়া নেই যে লোক কি লেখে বা কি বলে। আমি শুধু এটুকু জানি যে আমার সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে, সে আমাদের তিনজনের জীবন বদলে দিয়েছে। লতা মাথা নাড়াতে লাগল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে যাচ্ছিল। বিশ্বাস করে কি হবে? ওদের কাছে ক্ষমতা আছে, টাকা আছে। আমি তো শুধু এক পরিচারিকা। ওরা গল্পগুলোকে সেভাবেই ভেঙে দেয় যেমন কেউ শুকনো ডাল ভাঙে। আপনি আমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারেন না। অর্জুন বলল, আমার দুনিয়ার সাথে লড়ার দরকার নেই, আমার শুধু তোমার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে। সেই শব্দগুলো অন্ধকার রাতে এক প্রদীপের মতো কাজ করল। লতা কাঁদতে কাঁদতে তার বুকে লেপ্টে গেল। দুজনে কিছু বলেনি, শুধু টিনের ছাদে পড়া বৃষ্টি আর নিজেদের হৃৎস্পন্দন শুনল। পরের দিন সকালে অর্জুন কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজে একটি অফিসিয়াল বিবৃতি জারি করল। তার প্রথম লাইনটাই পুরো ইন্টারনেটে আলোড়ন ফেলে দিল। যে মহিলাকে এই অপমানজনক লেখগুলোতে পরিচারিকা বলা হয়েছে, তিনিই সেই মহিলা যিনি আমার 2 বাচ্চাকে তাদের মায়ের মৃত্যুর পর অবসাদ আর মানসিক আঘাত থেকে বাঁচিয়েছেন। যদি কেউ সম্মানের যোগ্য হয়, তবে তিনিই। আমি অর্জুন মেহতা এর সাথে জড়িত প্রতিটি দায়িত্ব স্বীকার করার জন্য তৈরি। কয়েক ঘন্টার মধ্যেই সেই পোস্ট হাজার হাজার বার শেয়ার করা হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় সেই দিন দুপুরেই হলো, যখন এক পুরনো নামহীন অ্যাকাউন্ট কিছু নথি পোস্ট করল, যেখান থেকে প্রমাণিত হল যে লতা বছরের আগে এক অজ্ঞাত শিশুকে বাঁচানোর জন্য রক্তদান করেছিল, যা হাসপাতালের রেকর্ডের সাথে মিলে গেল। তার শেষে একটি ছোট মন্তব্য সবাইকে স্তব্ধ করে দিল। শিশুটিকে বাঁচানো যায়নি, কিন্তু রক্তদানকারী মহিলা চুপচাপ সেখান থেকে চলে গিয়েছিলেন। অর্জুন যখন এটা পড়ল, তখন তার গলা ধরে এলো। সে বুঝতে পারল যে এই মহিলা না কেবল কষ্ট সহ্য করছিল, বরং নিজের ভেতরে এমন এক ক্ষত নিয়ে চলছিল যা কখনো সারতে পারে না। সন্ধ্যায় সে লতার কাছে গেল এবং তাকে সেই প্রিন্ট করা কাগজগুলো দেখালো। ওরা সত্য খুঁজে পেয়েছে, এখন কেউ তোমাকে বদনাম করতে পারবে না। লতা কাঁপতে কাঁপতে প্রতিটি শব্দ পড়তে লাগল। এটা কে করল? অর্জুন বলল, আমি জানি না, কিন্তু হয়তো এটা সেই জীবনের আশীর্বাদ যা তুমি অন্যদের দিয়েছিলে। লতা কাঁপতে লাগল। বছরের পর বছর পর এটা শান্তির জল ছিল। সে অর্জুনের দিকে তাকালো এবং ধীরে বলল, আমার শুধু বাচ্চাদের চোট পাওয়ার ভয় ছিল। অর্জুন বলল, ওরা আহত নয়, ওরা তো সেভাবেই ভালোবাসতে শিখছে যেমনটা তুমি ওদের শিখিয়েছ। অর্জুন হাসল।
কাল আমি চাই তুমি ঘরে ফিরে এসো, এক পরিচারিকা হিসেবে নয় বরং পরিবারের সদস্য হিসেবে। আমাকে সবাইকে এটা স্পষ্টভাবে বলতে দাও। লতা তাকে অনেকক্ষণ দেখল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল। সে ধীরে মাথা নাড়ল এবং হাসল। সে উপলব্ধি করল যে ক্ষত সারানোর জন্য কারো সাথে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হয়। তার মনের ঝড় এখন শান্ত হয়ে গিয়েছিল। সোমবারের সকালের সূর্যের আলো এতটাই সুখকর আর নির্মল ছিল যেন গতরাতের সেই মুষলধারে আর ভীষণ বৃষ্টি কখনো হয়নি। লতা সেই চিরপরিচিত হাভেলির বিশাল দ্বারের সামনে আবার দাঁড়িয়েছিল। তার কাঁধে একটি ছোট কাপড়ের ঝোলা ছিল। সে দেওয়ালে লাগানো সেই নেমপ্লেটটি খুব মন দিয়ে দেখল, যাতে অর্জুন, আরব আর ঈশান মেহতা লেখা ছিল। এটি সেই একই কাঠের ফলক যা গত মাসে সেই দুই বাচ্চা নিজের কুচি হাতে রং করেছিল। সে সেই কাঠের পটির কোণাগুলো স্পর্শ করল এবং পুরনো স্মৃতির জোয়ারে তার মন ভরে এলো। সেই বাড়ি থেকে দূরে কাটানো প্রতিটি দিন আর প্রতিটি রাত সে ঘুমাতে পারেনি। তার প্রতিটি মুহূর্তে বাচ্চাদের হাসি, ওদের কান্না আর হ্যাভেলির আঙিনায় ধ্বনিত ওদের ছোট ছোট কদমের আওয়াজ মনে পড়ত। হঠাৎ প্রধান দ্বার খোলার শব্দ তাকে নিজের চিন্তা থেকে জাগিয়ে দিল। ঈশান ভেতর থেকে দৌড়ে এলো। তার চোখে জল ছিল, কিন্তু সেগুলো খুশিতে চকচক করছিল। লতামা, আপনি কি সত্যিই ফিরে এসেছেন? ঈশানের চিৎকার করতেই আরবও পেছন থেকে এলো এবং সে লতাকে জড়িয়ে ধরল। তার হাত কাঁপছিল, কিন্তু তাতে একটি মমতাময়ী টানের আকুলতা ছিল। মা, আমাদের আপনার খুব মনে পড়ত। আমরা প্রতি রাতে আপনার নাম ধরে ডাকতাম, কিন্তু আপনি কখনো শোনেননি। বাচ্চাদের এই মাসুম কথাগুলো লতাকে নাড়িয়ে দিল। সে সেখানেই হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়ল আর সেই দুই বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে নিল। তার চোখেও আর্দ্রতা ছিল। বেটা, আমাকে ক্ষমা করো, আমি ফিরে এসেছি আর এখন তোমাদের ছেড়ে কোথাও যাব না। সে ফুপিয়ে কেঁদে প্রতিশ্রুতি দিল। তখনই দূর থেকে অর্জুন বাইরে এলো। তার মুখে একটি গভীর স্বস্তি আর সুকুনের ভাব ছিল। কোনো শব্দের প্রয়োজন ছিল না। অর্জুনের সেই মুখ দৃষ্টি সব বয়ান করে দিচ্ছিল যে লতা এখন কেবল করুণার কারণে নয়, বরং এই জন্য ফিরে এসেছে কারণ সে প্রকৃতপক্ষে এই বাড়ির আত্মা। সেই মুহূর্তে লতার পেছনে সেই বড় দ্বার আবার বন্ধ হয়ে গেল, কিন্তু এটা কোনো কয়েদখানার মতো নয়, বরং এক নতুন জীবনের অধ্যায়ের শুরুর মতো মনে হচ্ছিল। সেই সন্ধ্যায় পুরো হ্যাভেলি প্রদীপের আলোয় ঝলমল করে উঠল, আর মাসখানেক পর প্রথমবার চারজনে মিলে একসাথে ভোজন করল। সেখানে কেবল হাসি খুশির আওয়াজ ছিল আর লতার হাতের তৈরি সুস্বাদু খাবার ছিল। এটা এখন কারো বেঁচে যাওয়া খাবার ছিল না, বরং এক সত্যিকারের আর পূর্ণ পরিবারের ভাগ করে নেওয়া ভোজন ছিল। অর্জুন নিজের কোম্পানির নতুন পরিকল্পনার কথা জানালো, আর ঈশান স্কুলে গণিত পরীক্ষায় পাওয়া চমৎকার নম্বরের কথা উৎসাহের সাথে বলল। আরাভ লতার কাছে আবার সেই পুরনো গল্প শোনানোর জেদ করল, যে কিভাবে এক সাহসী ঘড়ি উড়ে সরাসরি চাঁদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হ্যাভেলির ভেতরে সবকিছু এতটাই স্বাভাবিক আর শান্ত লাগছিল যেন সেখানে কখনো কোনো বিবাদের ঝড় আসেনি। কিন্তু সেই হ্যাভেলির সুরক্ষিত দেওয়ালের বাইরের দুনিয়া আর সমাজ এখনও খামোশ হয়নি। ইন্টারনেটে এখনও অপমানজনক আর বিত্তে থাকা আর্টিকেল লেখা হচ্ছিল, আর লতার চরিত্র নিয়ে নানা ধরনের মনগড়া কথা বানানো হচ্ছিল। এমনকি যখন সে বাজারে যেত তখন লোক তাকে সন্দেহভাজন আর অদ্ভুত নজরে দেখত। লতা এই বাইরের কথাগুলোতে বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু সে মনে মনে জানত যে সত্যিকারের শান্তি ততক্ষণ মিলবে না যতক্ষণ না ওই তিক্ত অতীতের অভিযোগগুলোর দৃঢ়ভাবে মোকাবেলা করা হচ্ছে। তার সম্মান এখনও মাঝপথে ঝুলেছিল, আর অর্জুনই সমাধার সাহসী প্রস্তাব রয়েছ যে ওরা নিজের কোম্পানির মুখ্য হলে এক বড় প্রেস কনফারেন্স আয়োজন করবে। সেখানে কোনো দেখানো বা কৃত্রিমতা ছিল না। অর্জুন মঞ্চে এলো এবং সে সবার সামনে খুব গর্বের সাথে লতার হাত শক্ত করে ধরেছিল। আমরা এখানে কারো সামনে কোনো সাফাই দিতে বা কাউকে ভালোবাসার জন্য ক্ষমা চাইতে আসেনি। অর্জুনের দৃঢ় কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হল। আমরা কেবল এমন এক মহিলার সত্য কাহিনী বলতে চাই, যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, নিজের সম্মান হারিয়েছেন, আর বছরের পর বছর চুপ খাটার অন্ধকারে ছিলেন। কিন্তু তবুও তিনি আমার ওই দুই বাচ্চাকে, যারা তার নিজের রক্তের নয়, নিঃস্বার্থ আর অসীম প্রেমের সাথে মানুষ করেছেন। অর্জুন এই সব খুব গরিমা আর গর্বের সাথে বলল। লতা সেই সময় কিছু বলেনি, সে শুধু খামোশ হয়ে চোখের জল ফেলছিল। অন্যদিকে পুরো হল এক গভীর নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। সেখানে উপস্থিত অনেক সাংবাদিক আর অন্য লোকেদের চোখেও সমবেদনার জল এসে গেল। যেমনই এই প্রেস কনফারেন্স সমাপ্ত হলো আর এর খবর বাইরে এলো,
সোশ্যাল মিডিয়ায় সমর্থনের এক অভূতপূর্ব ঢেউ বয়ে গেল। মাসখানেকের লড়াইয়ের পর প্রথমবার জনমত পুরোপুরিভাবে তাদের পক্ষে দাঁড়িয়েছিল। যে লোকগুলো আগে ওদের মন্দ বলছিল তারা এখন নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছিল আর ওদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছিল। যদিও তাদের জীবনে আসল স্বস্তি আর পূর্ণতা তখনই এলো যখন অর্জুনের মা, যিনি আগে লতার ঘোর বিরোধী ছিলেন, নিজে এগিয়ে এসে ওদের কাছে এলেন। তিনি নিজের সাথে অঞ্জলির এক খুব পুরনো ছবি এনেছিলেন, যাতে সে নিজের 2 বাচ্চাকে জন্মের সময় কোলে নিয়ে খুব খুশি দেখাচ্ছিল। আমার সবসময় এটাই মনে হতো যে আমার পরলোকগত মেয়ের জায়গা এই বাড়িতে কেউ নিতে পারবে না। কিন্তু যখন আমি এই বাচ্চাদের আপনার কারণে আবার মন থেকে হাসতে দেখলাম, তখন আমার নিজের সংকীর্ণ চিন্তার উপলব্ধি হলো। তিনি লতার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে এখানে কারো ছায়া হওয়ার বা কারো জায়গা নেওয়া জায়গা নেওয়ারই প্রয়োজন নেই। তুমি শুধু যেমন আছো তেমনই আমাদের পরিবারের অংশ হয়ে থাকো। তিনি সেই ছবিটা টেবিলের উপর রেখে দিলেন, যা ওনার তরফ থেকে এক বড় আর মৌন স্বীকৃতি ছিল। সেই রাতে লতা বাচ্চাদের সাথে বাগানে অনেকটা সময় কাটালো। ওরা হাঁটতে হাঁটতে সেই কোণে গেল যেখানে কখনো বাচ্চারা নিজের মায়ের পুরনো বাক্স লুকিয়ে রেখেছিল। ঈশান ধীরে ফিসফিস করে বলল যে সে এখন লতা মায়ের জন্য ওরকমই এক স্মৃতির বাক্স বানাতে চায়। অর্জুন পেছন থেকে পাশে এসে মৃদু হাসির সাথে মাথা নাড়ল, আর ওরা সবাই মিলে এক নতুন কাঠের বাক্স মাটিতে পুঁতে দিল, যাতে সেই পুরনো কাগজের ঘুড়িটাকে সুরক্ষিত রাখা হয়েছিল। আরফ তাতে একটি চিঠিও দিল, যার ওপর নিজের তোতলা হাতের লেখায় লেখা ছিল, আমি নিজের লতা মাকে দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি। যদি ভবিষ্যতে কখনো আমি এখানে না থাকি, তবে এই স্মৃতিগুলো সবসময় আপনার কাছে থাকবে আর আপনাকে আমার কথা মনে করিয়ে দেবে। লতা আবেগপ্রবণ স্বরে বলল, এমন কথা বলো না মা, আপনি সবসময় আমাদের সাথেই থাকবেন আর আমরা আপনাকে আমাদের 2 নড়বড়ে হাতে শক্ত করে ধরে রাখব। আরাফ হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল। অর্জুনও লতার কাঁধে হাত রাখল আর বলল, আর আমি আমার পুরো অস্তিত্ব আর হৃদয় দিয়ে তোমাকে সবসময় ধরে রাখব। লতা শুধু হাসল। প্রথমবার তার নিজের অতীত বা ভবিষ্যতের কোনো ভয় হচ্ছিল না। সে সেই পবিত্র স্থানটি পেয়ে গিয়েছিল, যাকে সে এখন গর্ব আর শান্তির সাথে নিজের বাড়ি বলতে পারত। ধীরে ধীরে তাদের বিরুদ্ধে ইন্টারনেটে ছাপা হওয়া সব মিথ্যে আর অপমানজনক লেখাগুলো সরিয়ে দেওয়া হলো। কিন্তু মানুষের মনে এই পুরো কাহিনীটি এক অমলিন ছাপ ছেড়েছিল, যে কিভাবে সত্যিকারের ভালোবাসা আর অটুট বিশ্বাস প্রতিটি সাংসারিক বাধা পার করতে পারে। বসন্ত ঋতুর আগমনের সাথে সাথে হ্যাভেলির সাদা সিঁড়িগুলোতে সোনালি রোদ খেলে যাচ্ছিল, আর পুরনো বর্ণভেদ তথা আমির গরিবের দেওয়ালগুলো এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই বিশাল হ্যাভেলি এখন কেবল পাথরের কাঠামো ছিল না, বরং ওই হৃদয়ের সঙ্গমস্থল ছিল, যারা একে অপরের তালাশে ঘুরে বেড়াচ্ছিল। আঙিনায় লাগানো সেই আম গাছ এখন নতুন মঞ্জরি আর ফুলে ভরে উঠছিল, যা আগত উৎসবের সংকেত দিচ্ছিল। বাচ্চারা খুব উৎসাহের সাথে ডালগুলোতে লাল রঙের কাগজ আর সাজসজ্জার জিনিস বাঁধছিল। লতা ব্যালকানিতে দাঁড়িয়ে আদা চায়ে চুমুক দিচ্ছিল আর ওই শান্ত মুহূর্তগুলোর গভীরতা অনুভব করছিল। এখন সে সেই বাড়িতে কোনো কাজ করার লোক ছিল না, বরং সেই বাড়ির মমতাময়ী মা, অর্জুনের জীবনসঙ্গিনী আর এক এমন সাহসী মহিলা ছিলেন, যিনি নিজের দুঃখের ছাই থেকে ওঠে আবার হাসতে শিখেছেন। এই সব কোনো অলৌকিক কারণে নয়, বরং সঠিক সময়ে ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাসের নির্বাচনের কারণেই সম্ভব হয়েছিল। অর্জুন চুপি চুপি পেছন থেকে এসে লতার কাঁধে এক গরম উলে শাল দিল আর খুব আহ্লাদ করে বলল, তোমার চা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে আর তুমি এখানে একাই ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে আছো। লতা ধীরে হাসল আর বলল, আমি শুধু নিচে ওই পুচকে মালিদের খেলা দেখছিলাম। তখনই নিচে থেকে ঈশানের জোরদার আওয়াজ ভেসে এলো, মা দেখুন, আমরা সব সাজানো শেষ করে ফেলেছি, তাড়াতাড়ি নিচে আসুন আর এটা দেখুন। লতা আর অর্জুন একসাথে হাসতে হাসতে নিচে গেল। লতার প্রকৃতপক্ষে এমন মনে হলো যে যখন থেকে ওই বাচ্চারা তাকে মন থেকে মা বলতে শুরু করেছে, তার রক্তে আবার নতুন শক্তি আর যৌবন ছুটতে শুরু করেছে। অর্জুনও প্রসন্ন হয়ে স্বীকার করল যে এখন সে আগের সেই কঠোর দিনগুলোর তুলনায় অনেক বেশি হাসে আর হাসি খুশি থাকে। গাছের ডালগুলোতে বাচ্চারা অনেক ছোট ছোট ছবি ঝুলিয়েছিল, যাতে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমাদের প্রিয় পরিবার, পাপা অর্জুন, মা লতা, আরফ আর ঈশান। লতা সেই লেখা শব্দগুলোকে আলগোছে দেখল আর তার সেই পুরনো সময়ের কথা মনে পড়ল, যখন সে এটা মেনে নিয়েছিল যে সে কখনো আবার কারো মা হতে পারবে না। কিন্তু এই 2 বাচ্চা নিজের অপার সারল্য দিয়ে তাকে সেই সম্মানজনক পদ দিয়েছিল, যা যে কোনো রক্ত সম্পর্কের চেয়ে অনেক উঁচুতে আর পবিত্র ছিল।
সেই সন্ধ্যায় পুরো পরিবার আঙিনায় একসাথে বসল আর উৎসবের বিশেষ পকোয়ান তৈরি করা হলো। অর্জুনের মাও খুব আগ্রহ নিয়ে ঈশানকে ঐতিহ্যবাহী মিষ্টি বানানো শেখালেন আর রান্নাঘরে লতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন। ওদের মধ্যে এখন পুরনো কোনো তিক্ততা বা সন্দেহের জায়গায় কেবল গভীর আপনজন আর সম্মান অবশিষ্ট ছিল। ওরা অঞ্জলির সেই পুরনো শাড়ি আর স্মৃতিগুলোকে এখন এক খুব সম্মানজনক আর প্রেমময় স্থান দিয়েছিল, আর লতাকে এখন সেই পরিবারের ধ্রুবক হিসাবে পুরোপুরিভাবে স্বীকার করে নেওয়া হয়েছিল। রাতের সময় ঘুমানোর আগে বাচ্চারা লতাকে এক সুন্দর হাতে তৈরি কার্ড উপহার দিল, যাতে লেখা ছিল যে সে ওদের জীবনে ঈশ্বরের তরফ থেকে পাঠানো এক সত্যি হওয়া স্বপ্ন। লতা অর্জুনের কাঁধে নিজের মাথা ঠেকাল এবং ধীর কণ্ঠে বলল যে সে বছরের পর বছর নিজেকে আর নিজের দুঃখগুলোকে দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু এই বাচ্চাদের আর অর্জুনের প্রেম তাকে আবার নিজের পরিচয় আর ভালোবাসার সঠিক অর্থ বুঝিয়েছে। আমি কখনো অঞ্জলির জায়গা নেবার চেষ্টা করব না, কিন্তু আমি এই বাচ্চাদের নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের মতো করে অগাধ ভালোবাসা দেব। লতা আবেগপ্রবণ হয়ে এই পবিত্র কথা দিল। অর্জুনও লতার হাত নিজের হাতে নিয়ে কথা দিল যে সে প্রতি পরিস্থিতিতে, চাই সেটি সুখ হোক বা দুঃখ, সবসময় তার সাথে দাঁড়িয়ে থাকবে। উৎসবের প্রথম সকালে পুরো পরিবার নতুন ঐতিহ্যবাহী পোশাকে সেজেগুজে মন্দিরে গেল। সেখানে মন্দিরের সিঁড়িতে অর্জুনের বাবা মা সবার সামনে ঘোষণা করলেন যে তারা এবং পুরো পরিবার লতাকে নিজেদের বউ আর পরিবারের অবিচ্ছেদ্য সদস্য হিসেবে সানন্দে বেছে নিয়েছেন। সেই দিনটি পুরো হাভেলিতে হাসিটাট্টা আর উল্লাসের সাথে কাটল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, লতা নিজের নতুন ডায়েরির প্রথম পাতায় লিখল যে সত্যিকারের ভালোবাসা কেবল একই গর্ভ থেকে জন্ম নেওয়া সম্পর্ক থেকে আসে না, বরং এটি অন্ধকারের পথগুলো পার করে একে অপরের হাত আলোতে ধরার সাহস থেকে জন্ম নেয়। সে বড় আদরে নিজের পাশে শুয়ে থাকা আরফ আর ঈশানকে চুমু খেয়ে জড়িয়ে ধরল। অর্জুন পেছন থেকে এসে বড় আদরে তার কপাল চুম্বন করল আর তাকে উৎসবের হার্দিক শুভেচ্ছা জানাল। বাইরে রাত্রির আকাশে রংবেরঙের আতশবাজি হচ্ছিল, যা এক নতুন খুশিতে ভরা আর প্রত্যাশাপূর্ণ বছরের সুন্দর শুরুর প্রতীক ছিল। এই পরিবার হয়তো বাইরের দুনিয়ার নজরে পুরোপুরি আদর্শ বা পূর্ণ ছিল না, কিন্তু এটি নিজের মধ্যে অনন্য আর অটুট ছিল, আর এই বন্ধনের কেবল একটাই নাম ছিল, সত্যিকারের আর নিঃস্বার্থ প্রেম।